সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ আজকে হচ্ছে কি অফিসিয়ালি আমার লাস্ট ক্লাস। আজকে নতুন করে আমরা কিছু আসলে পড়বো না। আহ ইয়াটার ব্যাপারে, মিড টার্মের ব্যাপারে কিছু ডিসকাশন, সরি ফাইনাল টার্মের ব্যাপারে কিছু ডিসকাশন হবে। ভিডিও প্রেজেন্টেশনটা এখনো পেন্ডিং না, কালকে লাস্ট ডেট আছে, ওটার বিষয়ে কিছু কথা বলে আর আপনাদের কিছু প্রবলেম থাকলে অবভিয়াসলি সেটা সলভ করব, এটাই বিষয়। আচ্ছা, প্রথমে কিছু বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখবেন যে আপনাদের গুগল মানে স্পেশালি মেসেঞ্জার গ্রুপে আমি কয়েকটা না 3টা ক্লাস রেকর্ডিং শেয়ার করেছিলাম। এটা হচ্ছে লাস্ট সেমিস্টারের ওদের। এই ক্লাস রেকর্ডিং গুলো শেয়ার করেছি কারণ মেইনলি আমি আসলে কভার করে আসছি 4টা চ্যাপ্টার, যেটা ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এটা আমি চ্যাপ্টার 10 এর সাথে পড়িয়ে দিয়েছি। ওটা হচ্ছে গিয়ে আমার আরেকটা চ্যাপ্টার কভার করে আসে, আমি আর ওই চ্যাপ্টারটাতে যাইনি। ওই চ্যাপ্টারটাতে না গিয়ে আমি জাস্ট আপনাদের যে ইয়াটা ছিল, মানে আমার ক্লাসটা ছিল, ক্লাসে আমি এটা কভার করে দিয়েছি, ওটাই বলতে যাচ্ছিলাম যে ওখানে কভার করে দিয়েছি, এইভাবে হচ্ছে শেষ করেছি। সো দ্যাট আমাদের যেটা হবে যে আমাদের হয়তো কিছু কোয়ারিজ থাকতে পারে যে লাইক ফিসকাল পলিসি হাউ ইটস ওয়ার্ক অর হাউ ইটস ওয়ার্ক অন রিয়েল জিডিপি এন্ড এমপ্লয়মেন্ট, এই ধরনের কিছু প্রশ্ন আমাদের আসতে পারে। তো ওই কারণে হচ্ছে গিয়ে আমি আহ ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে শেয়ার করেছি। বা স্টিমুলেটিভ মনিটরি পলিসি মনে আছে কিনা, মনিটরি পলিসিটা যখন আমি পড়াচ্ছিলাম আমরা দেখলাম যে 2টা মনিটরি পলিসি পাচ্ছি, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ আর একটা হচ্ছে স্টিমুলেটিভ। আহ আমার মনে হয় না আপনারা এখনো স্টাডি শুরু করেছেন, আমি বলে যাচ্ছি শুনেন, পরবর্তীতে যখন ক্লাস হবে তখন হচ্ছে এটা গো থ্রু করলে দেখা যাবে যে আবার ক্লিয়ার হয়ে আসছে। সো স্টিমুলেটিভ মনিটরি পলিসিটা যখন আমরা দেখলাম তো ওখানে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে, আচ্ছা আমি একটু বইটা ওপেন করি তাহলে বেটার হয় আমার জন্য। সো আমি কিছু ক্লাস রেকর্ডিং শেয়ার করেছিলাম, এটা যেটা যে কারণে শেয়ার করেছি চ্যাপ্টার গুলো দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা পার্ট 4 যেটা আছে আমাদের, এটার আন্ডারেই হচ্ছে গিয়ে আমাদের পার্ট 4 এর আন্ডারেই হচ্ছে আমাদের যে চ্যাপ্টার গুলো ছিল, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, আমরা সেই চ্যাপ্টারটা পড়েছিলাম। তো এই চ্যাপ্টারটা যখন আমি পড়ছি লাস্টের দিকে আমার যে পার্টটা ছিল এগ্রিগেট ডিমান্ড এর যে পার্টটা, সেখানে আমরা দেখেছিলাম যে দেয়ার আর সাম রিজন ফর দ্যাট পারপাস ইউর ডিমান্ড কার্ভ উইল শিফট। আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ যেটা ছিল এটা কিন্তু শিফট করছে। এই রিজনটা যখন আমরা ফাইন্ড আউট করতে গেলাম তখন আমরা ওখানে দেখতে পেলাম যে ওখানে দুটো পলিসি আসে, যে পলিসিটার কারণে আমার কিন্তু ডিমান্ড কার্ভটা শিফট করছে। তার পলিসিজ আর ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি, অনেকগুলো রিজন ছিল, এর মধ্যে ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি ইজ ওয়ান অফ দ্য রিজন। এই যে এখানে আমরা যেটা পাচ্ছি ফিসকাল পলিসি, মনিটারি পলিসি ইজ ওয়ান অফ দ্য রিজন। তো এই যখন ফিসকাল পলিসি, মনিটারি পলিসি পড়াতে গেলাম লাস্ট ক্লাসে, আমি তখন এই পলিসি গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি যে হোয়াট আর দোজ and how those policy work। আমি যদি ভুল না করি আমি মনে হয় স্লাইডটাও শেয়ার করেছি আপনাদের সাথে, স্লাইডটা শেয়ার করেছি না? জি ম্যাম। স্লাইডও শেয়ার করে দিয়েছি, ফিসকাল পলিসির স্লাইডটা, মানে স্লাইডটা ইভেন শেয়ার করা আছে। তো এইটা আসলে আমি এখান থেকে শেষ করে দিয়েছিলাম যাতে মানে আলাদা করে হ্যাসেল না হয়। কিন্তু এইটা আসলে আমাদের আরো একটা চ্যাপ্টার আছে, মানে আমরা যে পোর্শনটাতে আছে পার্ট 4 যেটা আছে ম্যাক্রো ইকোনমিক্স এর, সেটা কিন্তু আমার একটা মানে যে ম্যাক্রো ইকোনমিক পলিসি, মাই মিস্টেক, এইটার আন্ডারে কিন্তু আমাদের এই যে ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি আলাদা দুটো চ্যাপ্টার, চ্যাপ্টার 13 এন্ড চ্যাপ্টার 14, এইটা হচ্ছে কি আসলে আমি কভার করে আসি আমি আমার সুবিধার জন্য, বা আপনাদের আসলে যাতে মানে এক্সেসিভ মনে হয়, যেহেতু এখানে একটা মানে একটা চ্যাপ্টার ধরলে আপনারা ভাবেন যে অনেক পড়িয়ে ফেলছি, তো এইটা যাতে না মনে হয় সেই কারণে হচ্ছে গিয়ে আমি এই দুটো চ্যাপ্টার থেকে না পড়ি, আমি ওই যখন আমার এগ্রিগেট ডিমান্ডের সাথে যেহেতুটা আসে ওখানে আমি শেষ করে দিই। আমি জাস্ট এটা বলতে চাচ্ছিলাম। তো পরবর্তীতে আমার মনে হয়েছে যে এটা আরো একটু যদি ক্লিয়ার হতে চান টপিকটা নিয়ে, ইন দ্যাট কেসেস দোজ ক্লাস রেকর্ডিং উইল হেল্প ইউ। যেহেতু আমার এই সুবিধাটা আছে, আমি হেল্পটা নিতে পারি, যে কোনো সেমিস্টার যে কোনো ক্লাসের রেকর্ডিং শেয়ার করে ফেলতে পারি, আই হ্যাভ দ্যাট অ্যাক্সেস নাও। সো এই কারণে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে ওটা হচ্ছে শেয়ার করেছি, মানে ইটস লাইক দুটো রেকর্ডেড ভার্সন শেয়ার করেছে। এই রেকর্ডেড ভার্সনকে অবভিয়াসলি গো থ্রু করবেন, তাহলে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি নিয়ে আমাদের ক্লিয়ার হবে।
আমি আজকে যেটা করব, আমি আরেকবার হচ্ছে রিপিট করব ফিসকাল পলিসি মনিটারি পলিসিটা নিয়ে, যেহেতু এটা আমরা একদম লাস্টের দিকে শিখাচ্ছি এবং বাই দা ওয়ে এখান থেকে ফাইনালে কোশ্চেন আছে, এই কারণে এটা নিয়ে আরেকবার হচ্ছে গিয়ে গো থ্রু করা। তো এটা কোন চ্যাপ্টার কভার করেছে এটাও বলে দিচ্ছি, এটা চ্যাপ্টার 13 এন্ড 14 কভার করে আসছে আমাদের বইয়ের। এবং আমি এখানে হচ্ছে খুবই স্মলেস্ট পোর্শন, একটু 13 এন্ড 14 কভার করে আসে ম্যাক্রো ইকোনমিক পলিসির মধ্যে। সো এখানে আমরা আসলে খুব স্মলেস্ট পোর্শন পড়ছে, মানে জাস্ট আমরা ফিসকাল পলিসিটা কি সেটা সম্পর্কে জানবো, সেম ওয়ে মনিটারি পলিসিটা কি সেটা সম্পর্কে জানবো। মনিটারি পলিসিটার ক্লাসিফিকেশনে যাচ্ছে, ফিসকাল পলিসিটার কোনো ক্লাসিফিকেশনে আমরা যাচ্ছি না। আচ্ছা, ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি যেটাকে আমরা বলে থাকি, এটা মেইনলি অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে আমার হচ্ছে হোয়াট ক্যান আই সে, আমার ট্যাক্স ট্যাক্সটা যেটা আছে, ট্যাক্স ইম্পোজ মানে ট্যাক্সটাকে কন্ট্রোল করার জন্য, যে লাইক আমি কতটুকু ট্যাক্স ইম্পোজ করব আমার রেসিডেন্টদের উপরে, অথবা ফেডারেল বাজেটে যদি কোনো ডেফিসিট হয়, মানে আমার বাজেট মেইন, এটা ফেডারেল বাজেটের নামটা বললাম বিকজ এখানে ইউএস এর ইকোনমি নিয়ে যেহেতু এক্সাম্পল দেন, ফেডারেল বাজেট ওই সেন্স আনলাম। লাইক বাংলাদেশের গভর্নমেন্ট যদি ফিসকাল পলিসি অ্যাপ্লাই করতে চায়, দেখা গেল যে আমাদের বাজেটে যদি কোনো ইম্প্যাক্ট পড়ে, যে যেখানে বাজেটে কোনো প্রবলেম ফেস করছি আমরা, বাজেটটা এটাকে কি বলা যায় যে আহ, একটা বিগ পুশ দিতে হবে, গ্রো আপ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা তখন দেখা যায় যে ফিসকাল পলিসিটা কিন্তু অ্যাপ্লাই করে থাকি। এছাড়া হচ্ছে কি ফিসকাল পলিসি শেষের দিকে আপনারা যে দেখবেন যে এই ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্ট রেটের উপর ইম্প্যাক্ট পড়ে। এবং মেইন কথা হচ্ছে গিয়ে আমাকে যদি আস্ক করে কেউ প্রশ্ন, আনএমপ্লয়মেন্ট রেটটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, লাইক আমি যদি একটা ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়াতে বা কমাতে চাই, যে কারেন্ট যে আনএমপ্লয়মেন্ট রেট আছে, আই এম নট হ্যাপি উইথ দ্যাট, আই ওয়ান্ট মোর এমপ্লয়মেন্ট জেনারেশন, এই ধরনের সিচুয়েশন গুলো, অর্থাৎ আমি যদি বাজেট কন্ট্রোল করতে চাই, আমি যদি ট্যাক্সেশনে কোনো ইম্প্যাক্ট ফেলতে চাই, আমি যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে কোনো ইম্প্যাক্ট ফেলতে চাই, আমি যদি ইন্টারেস্ট রেটটা আসে মনিটারি পলিসিতে, আমি ভুল বলছি, আমি যদি আনএমপ্লয়মেন্ট রেটে কোনো ইম্প্যাক্ট ফেলতে চাই, ইন দ্যাট কেসেস দ্য ফিসকাল পলিসি উইল হেল্প ইউ, মানে আপনাকে বা গভর্নমেন্টকে এইভাবে হেল্প করবে। আচ্ছা, জাস্ট আমি একটু বলে দিচ্ছি যে বাজেটটা নরমালি কিভাবে হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন জিডিপি পড়াচ্ছিলাম আমি বারবার বলছিলাম যে জিডিপি এন্ড বাজেট কোয়াইট সেম থিং। আমাদের দেশে যেমন জুলাই টু জুন ফিসকাল ইয়ার, ইউএসএ তে সেটা হচ্ছে কি জানুয়ারি টু ডিসেম্বর। তো ওদের দেশে যেটা হয় যে ওদের ফেডারেল বাজেটটা কংগ্রেসে প্রেস করে হচ্ছে কি প্রেসিডেন্ট, কংগ্রেস হচ্ছে কি ওদের লেজিসলেচার আইনসভা, যেটা আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ইউএসএ যে বলে না কংগ্রেসে বিল পাশ হয়ে আসতে হবে, এটা আমরা টিভি যখন নিউজ দেখি এটা খেয়াল করেছেন, বলে যে কংগ্রেসে পাস হয়ে আসতে হবে, যে বাজেটটা হচ্ছে এটা কংগ্রেসে পাস হয়ে আসতে হবে, এরকম কথাগুলো ওরা বলে। তো এটা আসলে মেইনলি হচ্ছে কংগ্রেসটা বলতে এখানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ওদের আইনসভা। তো আমাদের দেশের আইনসভাটা হচ্ছে কি জাতীয় সংসদ, জাতীয় সংসদে আমাদেরকে এগুলো পাশ করে আসতে হয়। তো আমরা যখন ওদের যেটা হয় যে ওদের যে বাজেটটা যেটা থাকে, প্রেসিডেন্ট, আমি এখান থেকে কোনো প্রশ্ন হবে না, এটা জাস্ট আইডিয়া রাখার জন্য বলছি, যেহেতু ম্যাক্রো ইকোনমিক্স শেষ করে ফেলছেন, বাজেট নিয়ে আপনারা যথেষ্ট ভালো বুঝেন, জিডিপি ক্যালকুলেশন করতে পারেন, সো এটার আইডিয়াটা রাখা উচিত, সেই থ্রুতে পড়াচ্ছি। সো ইউএস এর ইকোনমিতে যেটা হয়, বাংলাদেশও মোর অ্যান্ড লেস সেম থিং, সেটা হচ্ছে গিয়ে যে প্রেসিডেন্ট সাবমিট দ্য বাজেট টু দ্য বাজেট রিকোয়েস্ট টু দ্য কংগ্রেস, মানে যেটা হয় যে প্রেসিডেন্ট যে লেজিসলেচার যেটা থাকে সেখানে রিকোয়েস্ট করে এবং বাজেটটা পেশ করতে বলে। এই সময় যেটা হয় যে কংগ্রেসে, মানে কংগ্রেস বলতে বুঝাচ্ছি আমি আইনসভায়, এবং আমার যারা এমপি থাকবে, পার্লামেন্টারি মেম্বার থাকে, এটা ইউএসএ তে এনাদেরকে বলা হয় সিনেটর। তো তারা যেটা হয় তারা ডিবেট করে, তারা প্রপোজ করে, রিফিউজ করে, মানে তারা ধরেন সাপোজ আমি আমি ঢাকা 14 আসনের এমপি, আমি বললাম যে আমার এলাকার দুটো স্কুল আমি মেক করতে চাই, একটা হসপিটাল মেক করতে চাই, আই নিড দিস অ্যামাউন্ট অফ বাজেট, আমার বাজেটে এই পরিমাণ অর্থ আমাকে বরাদ্দ করতে হবে যাতে আমি এটা করতে পারি, বা গভর্নমেন্ট এমন কোনো প্রজেক্ট নেবে যাতে এই স্টেপ গুলো কন্টিনিউ হয়। এখন বিষয়টা এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি বললাম দুটো স্কুল চাই, গভর্নমেন্ট হয়তো মনে করতে পারে যে নাও দুটো স্কুল দরকার নাও হতে পারে। তো তখন গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে মানে যেটা বলছে এটা ডিবেটটা, যেটা ডিবেটটা হয় যে এই রোডস বা এই স্কুল বা এই কলেজ বা আমি
সুপারমার্কেটও যেতে পারি, মানে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে আমি যাইতে পারি। তো এটা আমার আসলে দরকার আছে কিনা সেটা হচ্ছে কি গভর্নমেন্ট ফাইন্ড আউট করার চেষ্টা করে। ওকে, আফটার দ্যাট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ফিসকাল ইয়ারটা স্টার্ট হয়। সরি, আমি বলছি তারপর হচ্ছে বাজেটটা, মানে এই যে বিভিন্ন আপনার যারা পার্লামেন্টের মেম্বার আছে তারা তাদের রিকোয়েস্টে এই যে বিভিন্ন ধরনের বাজেট গুলো আসতে থাকে এবং আসার পর ফাইনালি একটা বাজেট ডকুমেন্টেড হয়, যেটা আমাদের দেশের ওয়াইজ বলছে ফাইন্যান্স মিনিস্টার এটা জুন মাসে যে কোনো একটা সময় সেটা প্রপোজ করে। আমাদের দেশে এটা জুন মাসে হয়, এটা ইউএসএ তে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হয়। ওকে, সো হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হয়। তো সেইখানে হচ্ছে গিয়ে মানে মেইন কথা সেপ্টেম্বরে এটা প্রপোজ করে, অক্টোবরে এটা অ্যাপ্রুভ হয়। আর আমাদের দেশে যেটা হয় এটা যে জুনে এটা প্রপোজ করে, পুরো জুন মাসে এটা ডিসকাশন হয় যে কোন ক্ষেত্রে কোন সেক্টরে বাড়াতে হবে না কমাতে হবে, কোন সেক্টরে হয়তো বরাদ্দ দিবে না। কারণ দেখবেন যে বাজেট প্রথমে যেটা পেশ করা হয় সেটা কিন্তু একসেপ্টেড হয় না, সেটা তো অনেক ডিবেট হয়, দেন সেই বাজেটের বিলটা একসেপ্ট হয়। তো এই কাজগুলো হয়, হওয়ার পর ফাইনালি যে বাজেট যেটা ছিল সেটা আমরা পেয়ে থাকি। যেমন এই আমার এবার আমি খুব হ্যাপি, এবার যেদিন বাজেট দিবে আমি আচ্ছা থাক এটা না বলি, ওই দিন হচ্ছে একটা স্পেশাল ডে ফর মি। সো আমি খুব খুশি হয়েছে যে 3rd জুন এবার বাজেট পেশ হবে, আমি তো খুশি। সো দেখা যাচ্ছে যে 3rd জুন বাজেট পেশ করবে আমাদের ফাইন্যান্স মিনিস্টার। তারপরে যেটা হবে যে সেটার উপরে হচ্ছে আপনার, আচ্ছা আমি কি ক্লাস রেকর্ডিং স্টার্ট করেছি? বাই দ্য ওয়ে আমি বুঝতে পারছি জি না। ম্যাম, করা জি আছে। ম্যাম, জি। সো 3rd জুন আমাদের ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে গিয়ে আপনার বাজেটটা পেশ করবে। পেশ করার পরে দেখা যাবে যে মানে লেজিসলেচার মানে জাতীয় সংসদের সামনে সেটা পেশ করবে এবং এটা লাইভ টেলিকাস্ট হয়। আমরা যারা নরমাল যারা সিটিজেন আছে তারাও জানতে পারি এবং আমাদেরও যদি ওপিনিয়ন থাকে, তা আমাদের ওপিনিয়নটা আসলে দেওয়া সম্ভব হয় না। আমাদের ওপিনিয়ন গুলো যায় হচ্ছে গিয়ে বিভিন্ন আমরা যেটাকে বলি হচ্ছে গিয়ে সিপিডি ওর কিছু যাদেরকে আমরা বলি যে বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল পার্সন যারা, তারা কিন্তু আবার এই বাজেটের উপর কমেন্ট করে। মজার বিষয় হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এই কমেন্ট গুলোকে মানে নলেজে নেয়, এমন না যে কমেন্ট গুলোকে নলেজে নেয় না। যেমন গতবার যখন সিপিডি বেশ কিছু বাজেটে বিভিন্ন ড্রব্যাকস বললো এবং সাবসিডি নিয়ে বেশ কিছু সাবসিডি প্রজেক্ট নিয়ে বেশ কিছু কথা বললো, আমি কিন্তু গভর্নমেন্টকে অবভিয়াসলি এখানে থ্যাঙ্কস দিব। তারা কিন্তু সেই ধরনের সংস্কার করে দেন সাবসিডি যে 5,000 কোটি টাকার 2020 শুরুতে যে একটা প্রণোদনা নিয়ে আসলো, যেটা আমাদের বাজেট থেকেই কিন্তু আসছে। এটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট সেখানে রেনোভেশন করেছে এবং সেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে কাজে লেগেছে। কাজ না হলে করোনাকালীন সময় টু বি অনেস্ট আমি যেরকম ধাক্কা চিন্তা করেছিলাম অ্যাজ অ্যান ইকোনমিস্ট, আমি যেই পরিমাণ রিসেশনে থাকার কথা চিন্তা করেছিলাম বাংলাদেশের ইকোনমি, অতটা রিসেশনে কিন্তু আমরা যাই নাই। এটার পিছে গভর্নমেন্ট রেগুলেশন যদি না থাকতো, গভর্নমেন্ট না চাইলে কিন্তু এগুলো আসলে পসিবল হতো না। এটাই আমি আসলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে এটাই হচ্ছে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এটা এভাবে পসিবল হতো না এবং হচ্ছে এইভাবে আমরা পেতাম না। আচ্ছা, তো তারপরে যাই। তো এরপরে যেটা হবে যে তারপরে ডিবেট গুলো হয়, অর্থাৎ সেই ডিবেটটা আমার পার্লামেন্টারি মেম্বাররাও ডিবেট করে যে তারা হয়তো ডিফারেন্ট টাইপ অফ সাবসিডি চায়, সেখান থেকে কিছু ডিবেট হয়। দেন হচ্ছে গিয়ে আপনার আপনার এই যে আমি যেটাকে বলছি ইন্টেলেকচুয়াল পার্সন তারা কিছু ডিবেট করে, কিছু অর্গানাইজেশন থাকে তারা কিছু ডিবেট করে। এরপরে ফাইনালি বাজেটটা একসেপ্টেড হয় এবং 1 জুলাই থেকে নিউ ফিসকাল ইয়ার স্টার্ট হয় ফর দ্য বাংলাদেশ এন্ড ইট উইল এন্ড দ্য 30 জুন। যেমন এখন যে ফিসকাল ইয়ার চলছে 2021, এটা শুরু হয়েছে হচ্ছে 2020 এর 1 জুলাই এবং এটা এন্ড হবে হচ্ছে 2021 এর 30 জুন। এখন এখানে যে আমি টাইম লাইনটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্যাট ইউএস এর যে ফিসকাল ইয়ার ইট স্টার্ট ইন মানে 2010-11 যে ফিসকাল ইয়ারটা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিসকাল ইয়ারটা মানে ফিসকাল ইয়ারটা স্টার্ট হয়েছে হচ্ছে 1 অক্টোবর 2010 এন্ড এটা এন্ড হয়েছে হচ্ছে কি ফিসকাল ইয়ার এন্ড হয়েছে হচ্ছে 13 সেপ্টেম্বর 2011। সো উইচ মিনস এটা কিন্তু ওদের আমরা অক্টোবর টু সেপ্টেম্বর আমরা এরকম একটা ফিসকাল ইয়ার দেখতে পাচ্ছি। 2010-11 যদি ফিসকাল ইয়ারটা দেখি আমরা এটা অক্টোবর টু সেপ্টেম্বর এইভাবে দেখতে পাচ্ছি।
আমি যদি ভুল না হই তাহলে এখন মনে হয় ওদের এই ফিসকাল ইয়ারটা কিছুটা এগিয়ে এসেছে। এটা আর এখন অক্টোবর থেকে সেপ্টেম্বরে। আমি ভুল হতে পারে। আই এম নট শিওর, বাট আমি কিছুদিন আগে ওই যে ওদের বাজেট পাস হওয়া দেখলাম তো। ও না, সেপ্টেম্বর অক্টোবরই আছে। জো বাইডেন আসার আগে ওই যে আপনার বিলে পাস করে গেলেন ডোনাল্ড ট্রাম্প। না ঠিকই আছে, আমি ভুল বলি, মানে আমি ভুল বলছি। এখন পর্যন্ত সেপ্টেম্বর মানে অক্টোবর সেপ্টেম্বরই আছে। তো এইভাবে কি মানে এখন কথাটা হচ্ছে কি ম্যাডাম, আমাদের যেমন জুলাই টু জুন, ইউএস এর আপনি বললেন অক্টোবর সেপ্টেম্বর, এরকম কি কোনো ম্যান্ডেটরি বিষয় আছে কিনা? না, এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় নেই। জাস্ট 1 ইয়ার হলেই হবে। এটা জানুয়ারি টু ডিসেম্বরও হতে পারে, এটা ওইটা বললাম ফেব্রুয়ারি টু লাইক নভেম্বরও হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আমার কান্ট্রির বাজেট প্রিপারেশন এন্ড ডিবেট এন্ড আদার্স, মানে আমার যে রেভিনিউ কালেকশন, এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো এই ফিসকাল, আমরা যে ফেডারেল বাজেটের কথা বলছি, এই বাজেটের সাথে মেইনলি হচ্ছে গিয়ে আমার ফিসকাল পলিসিটা আপনার রিলেটেড। বাজেটের সাথে ফিসকাল পলিসিটা রিলেটেড কিভাবে? বাজেটের সাথে ফিসকাল পলিসিটা রিলেটেড এই কারণে, সমস্যা হচ্ছে কি এখানে ফিসকাল পলিসিটা সেভাবে এক্সপ্লেন করা নাই। সো এটা যে সাপ্লাই সাইড এফেক্টটা নিয়ে বলা আছে, তো আমি এখান থেকে হয়তো বলবো বাজেটের সাথে ফিসকাল পলিসিটা খুব বেশি এফেক্টেড। বাজেটের সাথে ফিসকাল পলিসি এফেক্টেড আমি এই কারণে বলছি, কারণ হচ্ছে গিয়ে আহ এই যে বলছি যে ফিসকাল পলিসিটা আমরা যখন দেখব, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়া কমার কিন্তু একটা বিষয় এখানে আসে। যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়বে না কমবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সেখানে গভর্নমেন্ট কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ফিসকাল পলিসিতে কিন্তু আমরা এটার এফেক্টটা দেখতে পাবো। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা দেখা যায় যে আনপিন করতে চাচ্ছিলাম, ফিসকাল পলিসিটা হচ্ছে গিয়ে যেহেতু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিয়ে আমরা ফিসকাল পলিসিটা মেনটেন করে থাকি, তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা ফিসকাল পলিসিটার সাথে এই বাজেটটা রিলেটেড করছিলাম, আমি এই জন্য ওটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি যেটা আসলে দেখাবো, দ্য সাপ্লাই সাইড এফেক্ট অফ ফিসকাল পলিসি, এইটা হচ্ছে আমাদের রেকর্ডেড ভার্সনে আছে। এটা আমি পড়ানোর সময় অতটা ক্লিয়ারলি পড়াই নাই, এই কারণে এটা হচ্ছে শেষ করা। সাপ্লাই সাইড বলতে বোঝাচ্ছে ওভারঅল সাপ্লাই ইন অ্যান ইকোনমি। আমার যে পুরো যে সাপ্লাই সাইডটা আমরা দেখতে পাচ্ছি ইকোনমিতে, সেটা আমরা সাপ্লাই সাইড বলছি। এটার জন্য আমরা দুটো কার্ভ দিয়ে বুঝবো। ফার্স্ট কার্ভটাতে আমরা যেটা দেখবো হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স ইম্পোজ, মানে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্সে কিছু একটা চেঞ্জেস আনবে এবং সেটা লেবার মার্কেটে কিভাবে এফেক্ট ফেলে। এন্ড সেকেন্ড কার্ভটাতে দেখবো হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স এন্ড পটেনশিয়াল জিডিপির মধ্যে যে চেঞ্জেস যেটা আছে সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, একটু আমরা যদি আমাদের একটু রিভাইজ করি মেমোরিটা, তাহলে একটু ফিসকাল পলিসিটা বলে আসি। ফিসকাল পলিসিতে কি হয়? ফিসকাল পলিসিতে হচ্ছে গিয়ে আমি একটু লিখছি এখন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা, সেটা কোনো কারণে গভর্নমেন্ট বাড়ানোর চেষ্টা করে। আমি এটাকে আপ লিখলাম, তাহলে আপনারা বুঝবেন যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ধরেন বাড়ালো, বা ট্যাক্স বার্ডেন, আমার উপরে যে ট্যাক্স বার্ডেন আছে সেটাকে কমাই দিল, এটাকে আমি ডাউন দিয়ে লিখছি, আমার উপর ট্যাক্স বার্ডেন কমাই দিল। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেল, অথবা আমার উপর ট্যাক্স বার্ডেন কমে গেল, অথবা যদি আমি যেটাকে বলি যে ট্রান্সফার পেমেন্ট, যেটা নাম ছিল, যদিও এটা আমাদের দেশে ওইভাবে কাজ করে না। ট্রান্সফার পেমেন্ট হচ্ছে কোনো একটা প্রসেস হাতে নেওয়া, যে ক্ষেত্রে হাই ইনকাম পিপল থেকে অতিরিক্ত অর্থটা লো ইনকাম পিপলের কাছে ট্রান্সফার হয়েছে, দ্যাটস কল ট্রান্সফার পেমেন্ট। তো এই ট্রান্সফার পেমেন্টটা কোনো কারণে হচ্ছে গিয়ে আমাদের কাছে চলে আসলো। তো এই ধরনের সিচুয়েশনটাকে আমরা সাধারণ এইরকম একটা সিচুয়েশন হলো, তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে বা আমার উপরে যদি গভর্নমেন্টের ট্যাক্স বার্ডেন কমে যায়, হোয়াট উইল হ্যাপেন দেয়ার? আই উড হ্যাভ মেনি মানি ফর দ্য এক্সপেন্ডিচার পারপাসেস, বিকজ আমার ইনকাম বাড়ুক না বাড়ুক, আমাকে তো এখন কম ট্যাক্স দিতে হচ্ছে, সো আমার হাতে কিন্তু টাকা থেকে যাচ্ছে। অথবা গভর্নমেন্ট যদি আমার গভর্নমেন্ট যেটাকে বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটাকে আমরা জি দিয়ে বুঝি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়া মিনস হচ্ছে গিয়ে যে আমি মানে আমার হাতে কিন্তু মানে গভর্নমেন্ট যখন বিভিন্ন সাবসিডি প্রজেক্ট নেয়, বা আমরা এটাকে বলি পজিটিভ এক্সটার্নালিটি, কোনো না কোনো ভাবে আমরা কিন্তু সেটাতে বেনিফিটেড হই। কারণ আমি এটা এক্সাম্পল দিয়ে বলেছি যে গভর্নমেন্ট যখন পাবলিক ইউনিভার্সিটিস গুলো বেশি মেক করে, এখানে গভর্নমেন্ট প্রচুর সাবসিডি দেয়।
সেই ক্ষেত্রে যেটা হয় যে পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকে কম খরচে দেখা যাচ্ছে যে এমন স্টুডেন্টও আছে যারা হয়তো হায়ার স্টাডিজ এর সুযোগ পেত না, এই পাবলিক ইউনিভার্সিটি গুলো থাকার কারণে তারা সেই হায়ার স্টাডিজ এর সুযোগ পাচ্ছে। তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের স্টুডেন্ট গুলো যারা শিক্ষিত হওয়ার কথা না তারাও শিক্ষিত, যেমন শিক্ষিত জাতি অবভিয়াসলি একটা দেশের জন্য সম্পদ, তাদের কাছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল বেনিফিটস পাচ্ছি। যেমন আমি আমার ক্লাসে অনেক স্টুডেন্টকে জানতাম যাতে ফ্যামিলি কন্ডিশন ওরকম ভালো ছিল না। তো তারা দেখা যেত যে পাবলিক ইউনিভার্সিটিতে যদি সুযোগ না পেত, দেখা যেত যে তারা কিন্তু লাইক তারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনই নিতে পারতো না, এরকম বিষয়টা হয়ে দাঁড়াতো। তো ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিতে পারতো না, তো সেই ধরনের পার্সন গুলো দেখা যাচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি যে গভর্নমেন্টের সাবসিডি, কারণ মাত্র 10 টাকা হচ্ছে মান্থলি টিউশন ফি ওখানে, আর হল চার্জ হচ্ছে 12 টাকা। সো মাসে বেতন হচ্ছে গিয়ে আমাদের ছিল হচ্ছে একটু বেশি ধরি, ধরেন 24 টাকা। 24 টাকা মাসের বেতন। তো সেখানে তো সারভাইভ করাটা পসিবল, এবং আসলে তো 24 টাকা বেতন হওয়ার কথা না। আপনারা যেরকম পেমেন্ট করেন আরো আসলে এর থেকে বেশি, মানে বলা যায় যে একটা স্টুডেন্টের পিছে খরচটা আরো আসলে বেশি হয়, সেটা পাবলিক হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক। আমাদের মানে একটা একটা স্টুডেন্টকে আসলে নার্চার করার জন্য এর থেকে বেশি স্পেন্ড হয়। এখন আসলে আমি জিনিসটা আরো ভালো বুঝি, এই জন্যই বলছি যে আসলেই বেশি স্পেন্ড হয়। তো সেটা হয়তো গভর্নমেন্ট নিজের পকেট থেকে খরচ করছে, করে আপনাকে এডুকেটেড করছে। এখন এটার কি ওই যে আমার যে বন্ধুটা যে কিনা যার পক্ষে পসিবল ছিল না একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেলে শিক্ষার সুযোগ পাওয়া, সে কিন্তু এখন সেই সুযোগটা পেয়ে গেল। সেই সুযোগটা পেয়ে সে কিন্তু দেশের জন্য কিছু করতে পারে। এটা হচ্ছে আমি বেনিফিটসটা বলছি। যেমন ধরেন সে আহ আহ আমি আমার কথাই বলি, আমি যদি এখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে আসতাম, আ আমি ওটা বলছি না। তখন আমার যেটা মনে হতো যে আমি প্রচুর ইনভেস্ট করে আসছি আমার স্কিলড হওয়ার জন্য। ইটস কাইন্ড অফ মাই স্কিল। তো আমি তখন চিন্তা করতাম যে না, এত কম সেলারিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করা আমার পক্ষে পসিবল না। আমি কিন্তু অবভিয়াসলি চিন্তা করতাম যে আই নিড হায়ার সেলারি, আরো ভালো পজিশনে যেতে চাই। কিন্তু অবভিয়াসলি আমি এটা পাবলিক থেকে পড়ে আসছি। আমার মধ্যে একটা দায়বদ্ধতা আছে যে না, দেশের জন্য কিছু করা উচিত। তো আমি কিন্তু আমার জায়গা থেকে করার চেষ্টা করতাম। আই মিন দ্যাট। তো তারপরে গভর্নমেন্ট যে হসপিটাল গুলো আছে, গভর্নমেন্ট হসপিটাল গুলোতে কি হয়, গভর্নমেন্ট খুব লো কস্টে কিন্তু হচ্ছে গিয়ে আমাদেরকে হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে। দেখা যাচ্ছে যে হেলথ কেয়ার সার্ভিসের জন্য আমার 10,000 টাকা স্পেন্ড হতো, সেখানে আমি হয়তো 10 টাকার টিকিট কেটে আমি সেই একই ধরনের স্পেশালাইজড ডক্টরের কাছে আমি আমার হেলথ কেয়ারটা নিতে পারছি। এখন যে স্পেশালাইজড ডক্টরের ভিজিট কিন্তু 10 টাকা না, তার ভিজিট কিন্তু এই 10,000 টাকাই, বাট গভর্নমেন্ট সেটা সাবসিডি দিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের খরচটা অনেকটা সেভ হয়ে যায়। আমাদের খরচটা যখন সেভ হয়ে যাচ্ছে, আমরা যখন ওই পজিশনে থাকছি, আমার হাতে বেশি টাকা চলে আসে। আমার হাতে যখনই বেশি টাকা চলে আসবে, আমি কি করব? আমার হাতে বেশি টাকা থাকলে, যে সুখে থাকলে ভূতে কেলায়। সরি, ইটস আ কাইন্ড অফ ফ্রেজ। আমি কি করব? আমি কিন্তু ডিমান্ড বাড়াই দিব। আমি ডিমান্ড বাড়াই দিলে অবভিয়াসলি আমি শর্টকাটে লিখি সাপ্লাই বাড়বে। সাপ্লাই বাড়লে যেটা হবে যে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়াইতে হবে আমার যেকোনো ভাবে। সো প্রোডাকশন যদি বাড়াতে চাই, এটা এত লেন্থি না করলেও পারি, মানে সাপ্লাইটা বেড়ে যায়। সাপ্লাই যখন বাড়ে মানে মানে প্রোডাকশনটাও তার সাথে রিলেটেড, সেটা বাড়ছে। তো তখন কিন্তু আমার লেবার যেটা যেটা আমি প্রচুর পরিমাণ কিন্তু লেবার রিক্রুট দিব টু প্রোভাইড দ্য সাপ্লাই। সো আমার লেবার রিক্রুট দেওয়া মানে কি, আমি নতুন করে কাউকে জব দিচ্ছি, হুইচ মিনস আমার আনএমপ্লয়মেন্ট রেট যেটা, এটা কি ডাউন হবে না? অর্থাৎ বেকারত্বের হার কমে যাওয়ার কথা না এই ক্ষেত্রে। তো এইটাই দেখা যায় যে গভর্নমেন্ট যদি মনে করে যে আনএমপ্লয়মেন্ট রেটটাকে কমাতে যায়, তখন এইভাবে সে ফিসকাল পলিসিটা অ্যাপ্লাই করতে পারে। এখান থেকে আমরা সাপ্লাই সাইড এফেক্ট দেখবো। ফিসকাল পলিসি এটাও কিন্তু একই ধরনের, যে একটা হচ্ছে গিয়ে রেস্ট্রিকটিভ আর একটা স্টিমুলেটিভ। এটা হচ্ছে স্টিমুলেটিভ, যেখানে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটাকে ফল করতেছি। এটার অপোজিটটা আমরা হচ্ছে গিয়ে রেস্ট্রিকটিভে দেখবো, যেখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমে যাবে বা ট্যাক্সটা বাড়বে, সো দ্যাট আমার হাতে কম টাকা থাকবে, আমার ডিমান্ড ডাউন হবে। ডিমান্ড ডাউন মিনস সাপ্লাই ডাউন। সাপ্লাই ডাউন মিনস আমি প্রোডাকশনও ফল করবে। আমি প্রোডাকশন কম করবো, প্রোডাকশন কম করলে আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, কম মানুষ তখন জব পাচ্ছে। তো যে কথাটা বলছিলাম, এটা থেকে আমরা এখন যদি সাপ্লাই সাইড, এই যে দেখতে পেলাম যে গভর্নমেন্ট ফিসকাল পলিসি নেওয়ার সাথে সাথে সাপ্লাই সাইডে এটার উপর একটা ইম্প্যাক্ট করলো, সেটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, সেটা আমি ফিগারটার মাধ্যমে বুঝাবো।
একটু বোঝার চেষ্টা করবেন কাইন্ডলি। আবারও বলছি যে ফিসকাল পলিসি কোশ্চেন গুলো আসলে এই পোর্শন গুলো থেকে আসে এই জন্য। সো আমরা দেন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে সাপ্লাই সাইডের উপর এফেক্টটা দেখা যায়, অর্থাৎ মানে যে পোর্শন আমরা সাপ্লাই করছি, যেখানে আমাদের মানে যেখানে আমার প্রোডাকশন আমি সাপ্লাই দিচ্ছি, সেটা নিয়ে আমরা সেটার এফেক্টটা আসলে আমরা দেখার চেষ্টা করবো। মানে ওভারঅল যে সাপ্লাইটা বাড়ছে আমি যে বললাম, সেটার এফেক্টটা বোঝার চেষ্টা করবো। সো এখানে এলএস বলতে বোঝাচ্ছে হচ্ছে লেবার সাপ্লাই, and LS plus tax অর্থাৎ লেবার সাপ্লাই after imposing the tax burden by government, এটা বোঝাচ্ছে। আচ্ছা, LD means লেবার ডিমান্ড, and বাকিটা তো বুঝতেই পারছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যাডাম লেবার সাপ্লাই লেবার ডিমান্ড দিয়ে কেন বলছেন? কারণ আপনারা নিশ্চয়ই ডিরেক্টলি বুঝতে পারছেন যে ফিসকাল পলিসির অর্থাৎ গভর্নমেন্টের রাজস্ব নীতির আর কিন্তু একটা ইম্প্যাক্ট আছে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটের উপরে, অর্থাৎ লেবার মার্কেটের উপরে। So labor marketing means labor demand, labor supply. They will talk about labor demand and labor supply. So আমরা labor demand and supply নিয়ে এখানে ইম্প্যাক্টটা বোঝার চেষ্টা করছি। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছি কিছু? আচ্ছা, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমি সাথে সাথে ওটা বোঝানোর চেষ্টা করব। সো প্রিভিয়াসলি যেটা দেখি যে ব্লু কার্ভটা হচ্ছে আমার প্রিভিয়াস যে সিচুয়েশন ছিল সেটা এক্সপ্লেইন করছে, এন্ড গ্রিন মানে ব্লুটা এটা, আর এই যে পিঙ্ক কার্ভটা দেখবো এটা হচ্ছে পরবর্তী সিচুয়েশনটা। সো অরিজিনালি আমার লেবার সাপ্লাই কার্ভটা অবভিয়াসলি সাপ্লাই কার্ভ, সেটা লেবারের হোক আর সেটা হচ্ছে কি ওয়েজের হোক, সেটা ফুড প্রোডাকশন হোক, যেটাই হোক না কেন, এটা অবভিয়াসলি ইট উইল বি আপওয়ার্ড স্লোপিং কার্ভ, and demand curve it will be downward sloping curve, এরকম ডাউনওয়ার্ড এর দিকে যাবে। সো আমরা দেখতে পেলাম যেটা লেবার সাপ্লাই কার্ভটা এরকম একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আমরা পেলাম, এবং লেবার ডিমান্ড কার্ভ এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ আমরা পেলাম। পাওয়ার পরে আমাদের যেটা হলো সেটা হচ্ছে গিয়ে they passes each other in a specific point, আমরা যেটা জানি যে which is equilibrium. So from there we have find out the real wage was $30 per hour. They talk about 2005 $30 per hour, and the labor demand মানে basically here the quantity of labor মানে যারা জবটা পাচ্ছে তাদের সংখ্যা হচ্ছে 250 মিলিয়ন। ঠিক আছে, 250 বিলিয়ন পিপল পার ইয়ারে জব পাচ্ছে। এটা কিন্তু পার মান্থে না, এটা পার ইয়ার। এখানে একটু এখানে দেখে নেবেন যে এরকম কিন্তু তারা জবটা পাচ্ছে। সো এবার আসি গভর্নমেন্ট ফিসকাল পলিসি অ্যাপ্লাই করব। ফিসকাল পলিসিটা কি? এখানে আমি এই যে বলছি ট্যাক্স বার্ডেন, ট্যাক্স যেহেতু অ্যাড করেছে আমি তখনই বুঝতে পারছি যে গভর্নমেন্ট এখানে রেস্ট্রিকটিভটা অ্যাপ্লাই করেছে, হুইচ মিনস যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে দিয়েছে, অ্যান্ড যেটা হচ্ছে যে ট্যাক্স বার্ডেনটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে একটু বলে নিই এই দুটো কার্ভ হচ্ছে কি একজন আরেকজনের সাথে রিলেটেড। সো এটা ছিল হচ্ছে আমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার যে কার্ভটা ছিল, পিপিএফ, এটা আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়ে আসি। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কার্ভটা যদি একটু হলেও মনে থাকে, মনে রাখতে হবে যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কার্ভের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমরা একটা প্রোডাকশনের কম্বিনেশন দেখাই। তো এই যে আমি যে 250 যে বিলিয়ন পেলাম সেই পয়েন্ট থেকে আমরা ডট ডট এটা ডট ডট নিয়ে আসতে হবে, মানে মনে মনে এটা করতে হবে। সেখান থেকে আমি আমার যে পিপিএফ আমরা একটা র্যান্ডম এঁকেছিলাম সেখানে আমি কিন্তু তখন পেলাম হচ্ছে গিয়ে সেই পিপিএফ ওয়াইজ আমার রিয়েল জিডিপি আসলে হচ্ছে $13 ট্রিলিয়ন। এই যে এটা এইভাবে কিন্তু পেলাম। কিভাবে পেলাম আবারও বলছি, এই যে আমরা যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পেয়েছিলাম না, সেই পাসিং পয়েন্টটা থেকে আমি হচ্ছে কি আমার পিপিএফ পর্যন্ত আমি স্ট্রেট লাইনটা ড্র করে দিলাম, এবং আমি সেখান থেকে হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি যে কার্ভটা যেটা সেটা পর্যন্ত আমি ড্র করে দিলাম, এবং ফ্রম দেয়ার আই হ্যাভ ফাইন্ড আউট দ্যাট ইজ 250 বিলিয়ন labor they will get the job, and the real GDP will 13 trillion. Okay, now let's see what happen if government impose the stimulative, আচ্ছা এটা একটু মুছে দিই because না হলে আমাদের আবার বুঝতে অসুবিধা হবে। So now let's see what happen if government impose the restrictive fiscal policy. restrictive না মানে মেইন কথা আনএমপ্লয়মেন্ট রেটটা এখানে গভর্নমেন্ট বাড়াতে যাচ্ছে, যে কোনো কারণে হোক এখানে গভর্নমেন্ট চাচ্ছে না যে এত এমপ্লয়মেন্ট জেনারেশন হোক। সো দ্যাট কি হচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্স বার্ডেন বাড়াই দিলে এটা কিন্তু এখানে উল্টা ঘটনা করবে, অর্থাৎ এখানে জি আপ যেমন দেখাচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আপ বলছে, এখানে কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আপ হবে না, এখানে হবে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডাউন।
এন্ড এখানে যেমন ট্যাক্স ডাউন দেখাচ্ছি, ওখানে হবে হচ্ছে ট্যাক্স আপ, ট্যাক্স বার্ডেনটা বাড়বে। সো দেখেন লেবার সাপ্লাই কার্ভ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আমার যখন ট্যাক্স বার্ডেন বাড়ছে, which means আমার হাতে এখন কম টাকা, মানে as a individual I have less money to spend purpose, so I have less money, so I will demand less. Obviously আমার হাতে আগে ধরেন 100 টাকা ছিল খরচ করার জন্য, এখন যদি কমে সেটা 50 টাকা হয়ে যায়, then 100 টাকা আমি ইনকাম করতে আমার গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এখন গভর্নমেন্ট এমন পলিসি নিলে যে আমি 100 টাকা ইনকাম করছি কিন্তু আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে গিয়ে আরো 50 টাকা, তাহলে 100 টাকা দিয়ে 50 টাকা অলরেডি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে দিলাম, তাহলে আমার হাতে থাকলো 50 টাকা, তাহলে আমার অবভিয়াসলি ডিমান্ড কমে আসবে। সো মাই ডিমান্ড ডাউন, when my demand ডাউন, এটা তো আমার উপরে ট্যাক্স ইম্পোজ হয়নি, মজার বিষয় হচ্ছে সবার উপরে ট্যাক্স ইম্পোজ হচ্ছে, আমার উপরে হচ্ছে, তাসিনের উপরে হচ্ছে, অঙ্কনের উপরে হচ্ছে, ইয়াসিনের উপরে হচ্ছে, সবার উপরে। তো সবাই আমরা ডিমান্ড কমাই দিচ্ছি। সবাই যখন ডিমান্ড কমাই দিচ্ছি তখন কি হবে, ডিমান্ড লেবার সাপ্লাই কার্ভটা লেফট ওয়ার্ডে শিফট করবে। আচ্ছা আবার বুঝি, গভর্নমেন্ট ট্যাক্স বার্ডেন বাড়াই দিল, তাহলে আমার হাতে টাকা কম, তাহলে আমার হাতে যেহেতু টাকা কম আমি কম ডিমান্ড করব, আমি কম ডিমান্ড করলে সাপ্লাইও মার্কেট আস্তে আস্তে কমে আসবে, আমি মানে সবাই আমরা কম ডিমান্ড করব, সবাই কম ডিমান্ড করলে মার্কেটে সাপ্লাই কমে আসবে, মার্কেটে যখন সাপ্লাই কমে আসবে তখন তো আমার এত প্রোডাকশনের দরকার নেই, কারণ বেশি প্রোডাকশন করলে কি আমার প্রোডাক্ট গুলো নষ্ট হবে না, সেল হবে? No, ma'am. তো যেহেতু আমার প্রোডাক্ট সেল হবে না, তাহলে আমি কম প্রোডাকশনে যাব। আচ্ছা আমি কম প্রোডাকশন করলে আগে হয়তো আমার 100 জন লেবার লাগতো প্রোডাকশনটা করতে, তাহলে এখন আমি যদি কম প্রোডাকশনে যাই ওই পরিমাণ প্রোডাকশনটা মানে 100 জন লেবারকে কি আমার দরকার হচ্ছে, আমার কিন্তু No, ma'am. এমপ্লয়মেন্ট ডাউন হবে। আচ্ছা এখানে এটার একটা এক্সাম্পল করোনা দিয়ে দিই, যে করোনাতে আমরা বলি না যে অনেকে আমরা জব হারিয়েছি, একটু যদি দেখেন এখানে কিন্তু আসলে গভর্নমেন্ট রেস্ট্রিকটিভ ফিসকাল পলিসিতে আছে, কারণ হচ্ছে করোনার জন্য আমাদের অবস্থা এমনি খারাপ, মানে আমাদের আর্নিং ই কমে গেছে, গভর্নমেন্ট আমাদের উপর ট্যাক্স বার্ডেন কমাই দিচ্ছে। গভর্নমেন্ট যখন আমাদের উপর ট্যাক্স বার্ডেন কমাই দিচ্ছে, দেখেন এই একটার কারণে ইম্প্যাক্টটা কিন্তু এইভাবে পড়েছে যে আনএমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। গভর্নমেন্ট আমাদের উপর ট্যাক্স বার্ডেন কমিয়ে দিয়েছে, সো দ্যাট সরি ভুল বলছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এখানে কমিয়ে দিয়েছে, ট্যাক্স বার্ডেনটা না, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এখানে কমিয়ে দিয়েছে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন আমাদের কমে গেছে, তো ওই যে যেভাবে আমরা গভর্নমেন্টের কাছ থেকে হেল্প গুলো পেতাম, এগুলো কোনো কিছুই আমাদের উপরে কাজ করে না। এটা যে কোনো একটা পলিসি অ্যাপ্লাই করে, যে এটা যে এমন না যে ট্যাক্স বার্ডেনই আমরা বাড়াইতে কমাইতে হবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিয়েও এটা হতে পারে। তো গভর্নমেন্ট যখন এক্সপেন্ডিচার কমাচ্ছে, মানে গভর্নমেন্ট যে প্রজেক্ট গুলো নিতে, এগুলো অনেক কিছুই এখন আসলে কিন্তু স্টপ হয়ে গিয়েছিল করোনার জন্য, তখন কিন্তু আমাদের ডিমান্ডটা ফল করলো, যেহেতু আমি সেই সাবসিডি গুলো পাচ্ছি না, জিনিসপত্রের দাম বেড়ে গেল, আমি যেমন এগ্রি সেক্টরে গভর্নমেন্ট সাবসিডি দিতে পারলো না, তখন প্রোডাক্টের দাম বেড়ে গেল, তো আমি এত বেশি প্রোডাক্ট তো মানে এফোর্ড করতে পারছি না, তখন আমার ডিমান্ড ফল করলো। আমার ডিমান্ড ফল করা মিন্স হচ্ছে সাপ্লাইও ফল করবে, ওভারঅল ডিমান্ড ফল করলো, ওভারঅল সাপ্লাই ফল করলো, ওভারঅল সাপ্লাই যখন ফল করছে which means আমার তো এত প্রোডাকশনের দরকার নাই। সো ফর এক্সাম্পল আপনি এখন বাজারে গেলে দেখবেন, আমি এটা নোটিস করেছি, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট গুলো যেগুলো আগে দোকানে যত বেশি পাওয়া যেত এখন একটু কম পাওয়া যাচ্ছে, কাজ আমাদের ডিমান্ড একটু কম, আমরা কিনতে পারছি না। তো রেস্টুরেন্টের কথাই আসি, যেমন গভর্নমেন্টের সাবসিডি প্রজেক্ট নাই, আমাদের হাতে অত রকম টাকা নাই, আমরা রেস্টুরেন্টে খেতে যাই, খুব রেয়ার গেছে, আমি আমার কথাই বলতে পারি, আমি উইকে একদিন অবভিয়াসলি রেস্টুরেন্টে খেতে যাই, এটা আমি একা হোক বা ফ্যামিলি মেম্বারদের সাথে ফ্রেন্ডসদের সাথে হোক, আমি রেস্টুরেন্টে খেতে যাই, সেই আমি অনেকদিন রেস্টুরেন্টে যাইও না, ইভেন ফিলও করি না যে খাবার অর্ডার করে নিয়ে এসে খাবো। সো কি হচ্ছে এইভাবে আমি না অনেকেরই, এখন এটা হওয়ার রিজনটা কি, আমি নিজেই ফিল করি যে আমার ইনকাম ফল করেছে, এত ইনকাম ফল করেছে, এখন আসলে এইটাকে আমার আননেসেসারি একটা স্পেন্ডিং মনে হয়, আমার মনে হয় না যে এই স্পেন্ডটা আমি করি, তো তখন আমি আমার ডিমান্ড কমাচ্ছি। আমার ডিমান্ড কমানো মানে ওভারঅল অনেকেই এরকম চিন্তা করছে, অনেকেরই ডিমান্ড ফল করছে, সো সাপ্লাইটাও ফল করছে। when the supply fall, রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, যে ডিমান্ড নাই, কাস্টমাররা যাচ্ছে না, তাহলে রেস্টুরেন্ট ওনার কি করবে, বেশি বেশি ফুড প্রোডাকশন করবে? ওনারা কিন্তু করছে না। সো যখন ফুড প্রোডাকশন বেশি করছে না, আগে হয়তো তার 3 জন শেফ লাগতো, এত বেশি ডিমান্ড ছিল, এখন এত বেশি ডিমান্ড নাই, 3 জন শেফ লাগছে না, তখন সে কি করবে, 3 জন শেফের জায়গায় যে কয়জন লাগে তার 2 জন লাগছে, 2 জনকে রাখবে, একজনকে স্যাক করবে, এটাই হচ্ছে বিষয়। তো এই যে আনএমপ্লয়মেন্টটা কিন্তু এইভাবে আমাদের দেশে এই যে করোনা কালীন সময়ে কেমনে জেনারেট হয়েছে সেটা বললাম।
তো আমি ধরলাম যে এই ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করেছে। তো ট্যাক্স ইম্পোজ করার জন্য যেটা হলো যে ওই যে একই কথা, ডিমান্ড ফল হলো ওভার এগ্রিগেট ডিমান্ড, সো দ্যাট দ্য এগ্রিগেট সাপ্লাই ফল। সাপ্লাইটা যখন ফল করলো, so that the overall production obviously will fall in that cases, so the employment generate. So unemployment যখন generate হলো, এখান থেকে আমি একটু এখন আবার স্ট্রেট লাইন ড্র করে দেখাই। সো এটা লেফট সাইডে চলে গেল। লেফট সাইডে যাওয়ার রিজনটাও বললাম, যেহেতু হচ্ছে কি আমার এখানে আমার যেটা আনএমপ্লয়মেন্ট মানে আমার যেটা ছিল যে ট্যাক্স বার্ডেনের কারণে আমি সাপ্লাইটাই কম, আমার ওভারঅল সাপ্লাইটাই কমে গেল, ডিমান্ড সাপ্লাই বোথ কমে গেল। সো ডিমান্ড সাপ্লাই যখন বোথ কমে গেল, তখন আসলে মানে সাপ্লায়াররাও বাধ্য হলো যে সেখানে আসলে মানে লেবার ডিমান্ডটা কম করতে। সো এটাই হয়েছে। তো এই কারণে আমরা আমাদের নতুন যে লেবার সাপ্লাই কার্ভ হুইচ ইজ এলএস, আমরা এটা এরকম পেলাম। আমি জাস্ট এটাকে স্ট্রেট লাইন দিয়ে এঁকে দেখাচ্ছি। এন্ড এখন আসে লেবার ডিমান্ড। লেবার ডিমান্ডটা আমরা এখানে অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছি, বিকজ হচ্ছে গিয়ে লেবার ডিমান্ডটা অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছি, এটা এখানে একটু বলে নিই, এখানে রিজন গুলো বলে দিচ্ছে। তো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে আমার যে ট্যাক্স রেট যেটা, সেটা হচ্ছে গিয়ে ট্যাক্সের কারণে আমরা দেখতে পেলাম যে এই যে এখান থেকে দেখেন, তো এখানে কি হচ্ছে, আমি এটা ওরা উল্টা করে বলছে কেন, হারে বোঝাতে তো একটু সমস্যা হবে। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে লেবার সাপ্লাইটা যখন আমার কমে গেল, মানে মানে আমার যেহেতু প্রোডাকশন নেই, আমার লেবারের ওইভাবে ডিমান্ড নাই, মানে আমি যখন লেবার নিচ্ছি না, তো আমার দেখা যাচ্ছে ওভারঅল মার্কেটের সাপ্লাই কমে গেল, কিন্তু লেবারের তো কিন্তু একটা ডিমান্ড ছিল যে অ্যাজ ইট ইজ, সেটা অ্যাজ ইট ইজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েজ রেটটা অনেক বেশি ইনক্রিজ করছে। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ সাপ্লায়ার যখন ওয়েজ রেটটা ইনক্রিজ করলো, আগে ছিল $30 পার আওয়ার, এখন হয়ে গেল $35 পার আওয়ার। এখানে বিষয়টা এরকম যে যত যাই হোক না কেন, আমি তখন কিন্তু লেবার বেশি রিক্রুট করব না। সো হোয়াট উইল হ্যাপেন দেয়ার, দ্য এমপ্লয়মেন্ট ডিক্রিজ। এই যে এখানে এই যে একটা অ্যাশি পিঙ্ক টাইপের কালার দিয়ে দেখাচ্ছে যে এখানে কিন্তু তখন এমপ্লয়মেন্টটা ডিক্রিজ করলো, এমপ্লয়মেন্টটা ফল করলো, এবং এমপ্লয়মেন্টটা 250 থেকে 200 এ ফল করে চলে গেল, 200 বিলিয়ন পিপলে চলে গেল। এবং এটাই যদি আমি আমার পিপিএফ এ দেখতে চাই, আমার যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেটা ছিল সেখানে যদি আমি দেখতে চাই, একই রকম ভাবে আমি আমার যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা পেলাম, সেখান থেকে হচ্ছে কি আমি একটা আমার মতো করে একটা স্ট্রেট লাইন ড্র করে দিব মনে মনে, এবং চেষ্টা করবো যে সেই স্ট্রেট লাইনটা আমার পিপিএফ এর কোথায় পাস করে জাস্ট সেটা ফাইন্ড আউট করতে। আমরা দেখতে পেলাম সেটা এই পিঙ্ক পয়েন্টে পাস করলো, এবং সেখান থেকে আমরা দেখলাম যে আমার ওভারঅল জিডিপিও কমে গেল, এবং অবভিয়াসলি সেখান থেকে লেবার ডিমান্ডও যেটা সেটা কমে গেল, ফল করলো। So that what we can see here, if government impose tax burden on us, or like government reduce its expenditure, government expenditure especially, it will have a severe impact on labor market. Obviously আমরা দেখতে পাচ্ছি যে লেবার মার্কেটে আমার যে একটু উপরে যাচ্ছে আবার, আমরা দেখতে পেলাম যে এটা একটা লেবারের মার্কেটে একটা ইম্প্যাক্ট আছে, আমার লেবার সাপ্লাইটা বেশ ফল করছে। এটার ফল করার রিজনটাই যেহেতু ট্যাক্স বার্ডেনটা আমার চলে আসছে, এবং ট্যাক্স বার্ডেনটা অ্যাজ ইট ইজ সাপ্লায়ারদের উপরে চলে আসছে, so তারা এটাকে কি আর মানে সার্ভাইভ করতে পারছে না স্যার, এবং পরবর্তীতে সেটা আমার যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটাতে ইম্প্যাক্ট ফেলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার ইম্প্যাক্ট হিসেবে কিন্তু আমার এখানে পটেনশিয়াল যে জিডিপি যেটা ছিল সেটা যেমন ফল করছে, which means the real GDP, and আমার যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা ছিল সেটাও কিন্তু ফল করছে। সো হোয়াট হ্যাপেন হিয়ার, এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি যদি ফিসকাল পলিসিটা অ্যাপ্লাই করি, ইট ডাজন্ট মিন যে এটা হচ্ছে গিয়ে আমার শুধুমাত্র আমার ফিসকাল পলিসিটা অ্যাপ্লাই করলাম এই কারণে আমার ডিমান্ড কমলো, এরকম না বিষয়টা।
বা আমার সাপ্লাই কমলো, বিষয়টা হচ্ছে ওভারঅল সাপ্লাই সাইডের উপরে। সাপ্লাই সাইডটা বলতে এখানে সবগুলো ইন্ডিকেটর বোঝাচ্ছে যে আমার প্রোডাকশনের উপরে কি ইম্প্যাক্ট করছে, আনএমপ্লয়মেন্ট অর্থাৎ লেবার মার্কেটের উপরে, লেবার মার্কেটের সাপ্লাইটাতে কিভাবে ইম্প্যাক্ট করছে, প্রোডাকশনের সাপ্লাইটাতে কিভাবে ইম্প্যাক্ট করছে, ওয়েজ রেটটা কেমন হচ্ছে, রিয়েল জিডিপিটা কেমন হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের উপরে এখানে কিন্তু ইম্প্যাক্ট পড়ে। I know it's a difficult term, আমি আরেকবার রিপিট করব, তার আগে একটু বলে দেই কোশ্চেনটা আমি কিভাবে করতে পারি। এখান থেকে যদি ফিসকাল পলিসি থেকে করে আমি একটা ডিরেক্ট কোশ্চেন করতে পারি যে এক্সপ্লেন হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফিসকাল পলিসি, দ্যাটস এ ইজি কোশ্চেন, সেটা করতে পারি। এন্ড আর একটা কোশ্চেন হয়তো করতে পারি এখান থেকে যে হাউ ডাজ দ্য ট্যাক্স অন লেবার মার্কেট ইনকাম ইনফ্লুয়েন্সেস দ্য ইকুইলিব্রিয়াম অর দ্য কোয়ান্টিটি অফ এমপ্লয়মেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ কোশ্চেনটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে কি আমি কতটুকু ডিফিকাল্টি লেভেলের উপরে চাচ্ছি। তবে আমার এখন মনে হচ্ছে যদিও কোশ্চেনটা গুগল ফর্মে আপলোড করা, তাদের কোশ্চেনটা একটু লেন্দি হয়ে গেছে। আপনাদের টাইম কি 1 আওয়ার না ফাইনাল এক্সাম দেওয়ার? জি ম্যাম। আচ্ছা, আমি চেষ্টা করব যে আচ্ছা একটু আমাকে এটা একটু শেয়ার করে রাখেন, তাহলে আমার জন্য ইজি হবে। আপনাদের যে ম্যাথসটা আমি দেই এটা সলভ করতে অনেস্টলি বলেন সময় কেমন লাগে? ম্যাম যে ক্যালকুলেটরে ভালো তার 15 মিনিটে হয়ে যায়, আবার একটু সময়ও লাগে। মানে 15 মিনিটস আপনার অ্যাটলিস্ট ম্যাথসটা সলভ করতে লাগবে, আর ফাইল জি। আপলোড করতে তো কিছু সময় লাগেই। জি ম্যাম। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমি যেটা আসলে করব সেটা হচ্ছে যে কোশ্চেনটা হয়তো আমি 4টা কোশ্চেন দিয়েছিলাম ফাইনালের জন্য, যেহেতু 60 মিনিটস টাইম ইনক্লুডিং এ ম্যাথ, আমি হয়তো একটা কোশ্চেন কমাই দিতে পারি, কারণ আমার এখন পড়াতে যে হঠাৎ করে মনে পড়লো যে এটা লিখতে গেলে তো অনেকটুকু লিখতে হবে। তা আমি হয়তো সেটার ক্ষেত্রে আসবো, কারণ একটা ম্যাথস দিয়েছে সবার তো আর এখন, আমি একটা রিজন বলি, আপনারা হয়তো আমার কোশ্চেন গুলো দেখবেন যে আমার কোশ্চেনটা খুব লেন্দি হয়। মিডি নেই, ফাইনাল নেই, বা আমি ক্লাস টেস্ট নেই, আমি কোশ্চেনটা লেন্দি দিই। কোশ্চেনটা যেমনই দেই না কেন, ডিফিকাল্টি লেভেলস ওরকম হাই দেই না, বাট আমি কোশ্চেনটা খুব লেন্দি দিই। এটার রিজনই একটা, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি যখন একটা লেন্দি কোশ্চেন পাবেন ইউ উইল গেট লেস টাইম ফর প্ল্যাগারিজম। বুঝা যাচ্ছে? তখন আর ইচ্ছা করবে না যে বন্ধু কি লিখলো, কোশ্চেনটা কি হলো একটু মিলাই, তখন নিজে থেকে লেখার টেন্ডেন্সিটা চলে আসে। বুঝা যাচ্ছে? এই কারণে আমি একটু লেন্দি কোশ্চেন দিই। তো তারপরেও আমার আমার তো আপনাদের সিচুয়েশনটা বুঝতে হবে। তো আমি অলরেডি ফিল করছি যে আমি যে কোশ্চেনটা দিয়েছি ইটস আ লেন্দি কোশ্চেন, ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু কমপ্লিট ইট উইদিন 1 আওয়ার। মানে 1 আওয়ারে কমপ্লিট অবভিয়াসলি করা যায়, তাদেরকে হচ্ছে কি যে একদম এদিক ওদিক তাকানো যাবে না, যেটা আমরা ফেস টু ফেস এক্সাম যেভাবে দিই ওরকম ভাবে দিতে হবে, সেক্ষেত্রে অবভিয়াসলি কমপ্লিট করতে। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটা পোর্শন হয়তো আমি একটু শর্টকাট করে দিব, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, যাতে হচ্ছে কি আপনারা করতে পারেন, অথবা জি ম্যাথসটাই দেখা ম্যাম, যাবে থ্যাংক ইউ। ম্যাথসটাই হয়তো ছোট করে দিব, হয়তো 3টা বছর না দিয়ে 2টা বছর দিব, এরকম ভাবে মানে ছোট ম্যাথস দিব বা কিছু একটা করব যাতে 1 আওয়ারের মধ্যে লিখে শেষ করা যায়। আমি এই জন্য কথাটা বলেন। আচ্ছা, তাহলে ফিসকাল পলিসিটা আরেকবার একটু এক্সপ্লেইন করে দেন আসলে আমি এটা শেষ করব। সেটা হচ্ছে এটাই আসছিলাম যে ফিসকাল পলিসিতে আমরা যেটা পাচ্ছিলাম যে it have effect on the supply side. Fiscal policy যখন গভর্নমেন্ট অ্যাপ্লাই করে সেটা স্টিমুলেটিভ হোক রেস্ট্রিকটিভ হোক, অর্থাৎ ইকোনমিটা এক্সপান্ড করতে যাক আর ইকোনমিটাকে মানে ইকোনমিটাকে ছোট করতে চাক, মানে যে কোনো কারণে কোনো একটা ক্ষেত্রে রেস্ট্রিকশন আনতে চাক, সেক্ষেত্রে দেখা যায় যে এটার কিন্তু সাপ্লাই সাইডের উপরে একটা ওভারঅল বিগ ইম্প্যাক্ট পড়ে। সো সাপ্লাই সাইডের উপরে ইম্প্যাক্ট করতে যে এরকমই হয় যে গভর্নমেন্ট যদি এক্সপেন্ডিচার কমায় দেয় বা ট্যাক্স বার্ডেনটা বাড়ায় দেয়, আমরা আমাদের ডিমান্ড কমাই দিই, ওভারঅল এগ্রিগেট ডিমান্ড ফল করে আসে, সো এগ্রিগেট সাপ্লাইটাও ফল করে, প্রোডাকশনের উপরে ইম্প্যাক্ট পড়ে, প্রোডাকশনের উপরে ইম্প্যাক্ট পড়া মানে হচ্ছে লেবার মার্কেটের উপর ইম্প্যাক্ট পড়ে, বিকজ ইন দ্যাট কেসেস উই উইল নিড লেস লেবার টু প্রডিউস সামথিং, সো দ্যাট দ্য রিয়েল ওয়েজ বাড়ে। মানে প্রথমের দিকে যে ওয়েজটা থাকে, যেহেতু অল্প লেবার এখন মার্কেটে আমরা ডিমান্ড করছি, কোনো একটা কারণে আমরা কার্ভ থেকে এটাই দেখতে পারি যে লেবার স্যালারিটা বেড়ে যায়, কিন্তু অল্প লেবার হচ্ছে রিক্রুট করা হচ্ছে, এবং পটেনশিয়াল জিডিপি যেটা মানে রিয়েল জিডিপি যেটা আমরাকে বলছি, সেই রিয়েল জিডিপিটাও কিন্তু ফল করে আসে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আমরা ম্যাডাম পড়বো কোথা থেকে? এটা আমরা ম্যাডাম পড়বো হচ্ছে গিয়ে এই যে সাপ্লাই সাইড এফেক্ট অফ ফিসকাল পলিসি, এটা পেজ নাম্বার
328 আমি যে রেকর্ডেড ভার্সনটা দিয়েছি ওখানে দেখবেন যে এটা নিয়ে পুরো একটা ক্লাস নিয়েছিলাম আমি, তো ওখানে আরো ডিটেল বলেছি। ইনশাল্লাহ এটাও আমার এই রেকর্ডেড ভার্সনটা শুনবেন, ওটা দেখলে ওভারঅল একটা ক্লিয়ার আইডিয়া হবে, তো ওখানে এটা পাবেন। এখানে হচ্ছে যে এফেক্টস অন ইনকাম ট্যাক্স এভাবে বলা আছে। যদি এত ডিটেল না বুঝেন বা এত কষ্ট করে না পড়তে ইচ্ছা করে, আমি খুব শর্টকাট ওয়ে গুলো বলি, সেটা হচ্ছে গিয়ে কার্ভটা বুঝবেন। কার্ভটা বোঝার জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফিগারের নিচে দেখবেন যে পার্কিনের বই এটা থাকে, এক্সপ্লেন করা থাকে যে ইন পার্ট এ হোয়াট হ্যাপেন, ইন পার্ট বি হোয়াট হ্যাপেন দেয়ার। আর একদম শর্টকাটে বুঝতে চাইলে এফেক্ট অন ইনকাম ট্যাক্স প্রথম দুইটা প্যাসেজ পড়বো জাস্ট। এফেক্ট অন ইনকাম ট্যাক্স এই প্যাসেজটা মানে এই পেজটা পড়লেই হবে। এফেক্ট অন ইনকাম ট্যাক্স এন্ড এফেক্ট অন দা ফুল এমপ্লয়মেন্ট এন্ড পটেনশিয়াল জিডিপি, এতটুকু পড়লেই আমরা বুঝে যাব। এবং মেইনলি এখানে কিছুই করে নাই, এখানে হচ্ছে এই ফিগারটাকে এক্সপ্লেন করেছে। এখানে এটাই বলেছে যে LS is the original labor supply curve, LD is the original labor demand curve, government imposes taxes so it directly impact on the supply portion so that the labor supply curve shift leftward। আমি যদি একটু মনে করে দেখি, আমাদের হয়তো এটুকু জানা আছে যে সাপ্লাই ফল করে বা সাপ্লাই কার্ভ শিফটের একটা রিজন হচ্ছে গিয়ে ট্যাক্সেশন। গভর্নমেন্ট যদি কোনো কারণে ট্যাক্সেশনটাতে চেঞ্জ করে এবং কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়, তখন কিন্তু সাপ্লায়াররা সাপ্লাই কমায় দেয়, এটাই এখানে দেখাচ্ছে। এই কারণে কিন্তু সাপ্লাই কার্ভটা লেফটওয়ার্ডে শিফট করছে, দেন আমরা ইমপ্যাক্ট গুলো দেখতে আমার একটা পাচ্ছি। কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই বলেন স্যার। এলএসটা হচ্ছে নিচের দিকে এসে কার্ভ হচ্ছে কেন ম্যাম এটা? বুঝিনি, আরেকবার যদি ম্যাম কোশ্চেনটাই এলএস বুঝিনি। ইনিশিয়াল এলএস যে কার্ভটা লাইনটা আছে হুম। সাপ্লাই, ওটাতে হচ্ছে লাস্ট নিচের দিকে এসে মানে হচ্ছে ওটা হচ্ছে কার্ভ টাইপের হচ্ছে কেন, এটা যদি একটু বলতেন। আচ্ছা, মানে ও আচ্ছা বুঝতে পেরেছি, কার্ভি টাইপস এর কেন আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে একটু ইয়া হয়ে যাচ্ছে, মানে এটাকে কি বলা যায়, মানে মনে হচ্ছে যে প্রথমে একটু ডাউনওয়ার্ড স্লোপিং ছিল, পরে হচ্ছে গিয়ে আপওয়ার্ড স্লোপিং এই পজিশনে আছে। আচ্ছা, লেবার সাপ্লাইয়ের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে যেটা মানে যে এখানে দেখবেন যে একটু ডাউনওয়ার্ড, দেন একদম এটা স্টিপার, একদম স্টিপার হয়ে গেছে, এই যে এই পয়েন্ট পর্যন্ত একটু ডাউনওয়ার্ড আকারেই ছিল, দেন স্টিপার হয়ে গেছে। আচ্ছা, লেবার সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা হয় যে এখানে একটা নেগেটিভ টেন্ডেন্সি থাকে, এটা আমরা আবার আরেকটা থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি, এটার নাম হচ্ছে লেবার লেজার থিওরি। অর্থাৎ আমি কতটুকু সময় লেবার মানে কাজ করার পিছনে স্পেন্ড করব, কতটুকু সময় লেজার অর্থাৎ আমার রিক্রিয়েশনের জন্য স্পেন্ড করব। এখানে যে কনফিউশনটা আমাদের অ্যারাইজ হয় সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো কারণে ওয়েজ রেটটা অনেক পুয়ার থাকে, তখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে টু ওয়ার্ক লেস। বুঝতে পারছেন স্যার? ওই কারণে এই নিচের দিকে একটু নেগেটিভ, আমরা কার্ভটাকে একটু নেগেটিভ স্লোপ পাচ্ছি, যে মনে পড়ছে এই টার্মটার নাম নেগেটিভ স্লোপ দেখতে পাচ্ছি, বিকজ in this cases we have tendency to work less because the wage rate is very poor. ওয়েজ রেটটা কি কম না, $10 কম, $10 এখানে $1 $2 এরকম টাইপের ওয়েজ রেট। এত কম ওয়েজ রেটে আমি আসলে কাজ বেশি করতে চাই না। তো কম ওয়েজ রেটে যখন বেশি কাজ করতে চাই না, তখন এই সিচুয়েশনটা যেটা নেগেটিভ স্লোপ লেবার সাপ্লাই কার্ভ আমরা দেখতে পাই। ম্যাম আমরা এক্সামে কি হচ্ছে এরকম দিব নাকি হচ্ছে হ্যাঁ, আমার এইভাবে আপনি চাইলে আপওয়ার্ড স্লোপই আঁকতে পারেন, আমি এটাতে প্রবলেম না, মানে এতটা মানে পারফেক্ট হতে হবে তেমন কিছু নাই, তবে এটা কেন নেগেটিভ স্লোপ সেটা বললাম। কিন্তু প্রোডাকশন ফাংশন যেটা পিপিএফ যেটা বলছে, পিপিএফ কিন্তু এটা কিন্তু বোল্ডই হয়, এরকম হবে? জি ম্যাম। এই যে কার্ভি হয় এবং এরকম একটা আপওয়ার্ড স্লোপই হয়, কিন্তু এরকম কার্ভ ওয়েতে যায়। এইটা কিন্তু আবার এইভাবেই আঁকতে হবে, কারণ পিপিএফ আমরা যখন পড়েও আসি ওটা এইভাবেই এঁকেছি। ম্যাম কোশ্চেনটা যখন করা হবে তখন কি কোনো এখানে যেমন ফিগার আউটে ইয়া করা আছে, যেমন 100 20 25 30 300 400 এরকম কোনো কিছু দেওয়া থাকবে নাকি অন্যভাবে না, করতে হবে? আপনি আপনার মতো ইচ্ছা কে মতো ধরতে হবে অ্যামাউন্ট ভাই? নিতে পারবেন, মানে ভ্যালুটা আপনি আপনার মতো করে নিতে পারবেন। আর এই কোশ্চেনটা যদি আমি দিই, সাপোজ আমি যদি ফিসকাল পলিসি সাপ্লাই সাইড এফেক্ট সম্পর্কে জানতে চাই, ইন দ্যাট কেসে সেটা ফাইল আপলোড অপশনে দিব, কারণ আপনার যেহেতু ছবিটা আঁকতে হবে, তাই না? তখন তো খাতায় আঁকা হ্যাঁ, একে
ওখানে আপনি লিখে দিলেন। ওয়ার্ডেও করা যাবে ভাই, সমস্যা না। মানে টাইমের উপর নির্ভর করবে, যেহেতু ম্যাথও থাকবে তো, আর আমি তো সবার আগে ম্যাথ দেখাচ্ছি। মানে আমি ওটাই বলতে চাচ্ছি, ফাইল আপলোড আমি 2টা ফাইল আপনাদের 4টা কোশ্চেন ছিল, আমি একটু বলি ফাইনালে কোশ্চেনটা নিয়ে। 4টা কোশ্চেন ছিল, যেহেতু আপনারা হয়তো জানেন না কোশ্চেন কিন্তু অনেক 2টা স্টেপ পার হয়ে দেন আপনারা যে কোশ্চেনটা পান। সে প্রথমে আমরা কোশ্চেন মেক করি, এটা মডারেশন হয়ে আসে, মডারেশন হওয়ার পরে সেটা আমরা আবার সেটা অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করার পরে মানে স্যাররা যেটা মডারেশন করতে বলেন হায়ার অথরিটি, সেই অনুযায়ী মডারেট করে কোশ্চেনটা আমরা কিন্তু আপলোড করি। তো সেখানে আমার 4টা কোশ্চেন ছিল, মানে স্যাররা মডারেশন করে দিয়েছে অলরেডি। তো এখন সেটার মধ্যে 2টা ফাইল আপলোড ছিল, 2টা প্যারাগ্রাফ ছিল, এরকমই ছিল। কিন্তু তারপর আমার মনে হচ্ছে যেহেতু এত বড় পোর্শনটা আমি দিচ্ছি, ব্রড কোশ্চেন টাইপের কোশ্চেন আমি পড়াচ্ছি, সো দ্যাট আমার মনে হচ্ছে যে 4টা কোশ্চেন আমি না দিয়ে আমি 3টা কোশ্চেন দিতে, আমি এখন দেখবো যে আমার গুগল ফর্ম আমি অলরেডি কোশ্চেন আপলোড করে দিয়েছে, কারণ কোশ্চেন তো আমাদের দিয়ে ফেলতে হচ্ছে, বুঝতেই তো পারছেন, এটা অলরেডি করা আছে, অন টাইমে আপনার এক্সাম স্টার্ট হয়ে যাবে এরকম বিষয়। তা আমি চেষ্টা করব যে এটা হয়তো এতটা লেন্দি না দিতে, কোশ্চেনটা একটু শর্টকাট যদি কোথাও করা যায়, যেখানে আমার মনে হচ্ছে যে এত বড় দরকার নাই। ডু গেট মাই পয়েন্ট? লাইক ধরেন ফিসকাল পলিসি আমি দিলাম, যদি ফিসকাল পলিসি দিই তাহলে মনিটরি পলিসি দিয়ে কোশ্চেন করলাম, বা মনিটরি পলিসি দিলে ফিসকাল পলিসি দিলাম, এরকম একটা কিছু একটা করবো, এটা ভাবছি। দ্যাটস ইট। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফিসকাল পলিসি। এর পরের চ্যাপ্টারটাই হচ্ছে মনিটরি পলিসির উপরে। এটার জন্য আমি একটা খুব সুন্দর মানে আপনাদের সাথে স্লাইড শেয়ার করেছি, আমি সাজেস্ট করবো এই স্লাইডটা থেকেই পড়তে। স্লাইডটা কি শেয়ার করেছে সিয়ার? জি ম্যাম, এগ্রিগেট আচ্ছা। সাপ্লাই আর পলিসি হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। সো ফিসকাল পলিসি আমি যেটা বলবো ওটা আসলে আপনারা স্লাইডটা থেকেই পড়বেন, আমি একটু স্লাইডটাই চলে যাব। তো এটা কিন্তু এই চ্যাপ্টারেরই সামারাইজ, কিন্তু এই স্লাইডটা আমি ইউজ করি বিকজ ওই স্লাইডে একটা মানে বুলেট পয়েন্ট আকারে এইভাবে এইভাবে আসে। আমি কি স্লাইডটা ওপেন করেছি? না, বুলেট পয়েন্ট আকারে আসছে, তো ওইটা আমার জন্য খুব হেল্প হয়। আমি একটু ওয়েট করেন, আমি ওপেন করছি। ম্যাম ওখানে 31টা পেজ, সবগুলোকে দেখতে না, হবে? সবগুলো পড়তে হবে না, 31টা স্লাইড আছে, শুধুমাত্র প্রথম আমি বলে দিব কোন কোন স্লাইডটা পড়বেন। আচ্ছা, আমি একটু বলে দিই, লার্নিং চ্যাপ্টার অবজেক্টিভ এগুলা কিচ্ছু যাওয়া দরকার নেই, আমি যাচ্ছি। চ্যাপ্টার অবজেক্টিভ এগুলা কিছুই দরকার নেই। এখানে হচ্ছে আপনার মনিটরি পলিসির আসলে যে কেনশিয়ান কোন ক্ষেত্র থেকে মনিটরি পলিসিস গুলো দেয়, এগুলা নিয়ে কথা টথা বলেছে, এগুলা কিচ্ছু যাব না, কিচ্ছু যাব না। জাস্ট হচ্ছে গিয়ে আমরা 4, 5, 6 এই 3টা যে স্লাইড আছে, 4, 5, 6 না, 3 থেকেই শুরু করেন। মেইন কথা হচ্ছে মনিটরি পলিসিটা কিভাবে আসলে এফেক্ট ফেলে, এখানে কথাগুলো বলা আছে। এই 3, 4, 5, 6 এই 4টা যে স্লাইড আছে, এই 4টা স্লাইড পড়লেই হবে। এবং মেইনলি আমার ইম্পর্টেন্সই রাখে যে স্লাইডটা, সেটা হচ্ছে 6 নাম্বার স্লাইড, যেটা যেখানে এক্সিবিট আমি করে দেখাচ্ছি যে স্টিমুলেটিভ এন্ড রেস্ট্রিকটিভ মনিটরি পলিসিটা কিভাবে কাজ করছে। এইখানে জাস্ট এটা একটা ইমেজ, কিন্তু এই ইমেজটা এক্সপ্লেন করতে পারলে আপনার অ্যান্সার হয়ে যাবে। তো আমি এটা আরেকবার রিপিট করব যাতে আপনারা বুঝেন। তা আমি একটু আগে স্টিমুলেটিভটা বুঝাই। মনিটরি পলিসিটা হচ্ছে এখানে মানি সাপ্লাই ইনক্রিজ বা ডিক্রিজ করে গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমি মানে একটা ম্যাক্রো ইকোনমিক পলিসি ফুল ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ফিসকাল পলিসির সাথে মনিটরি পলিসির ডিফারেন্সটা হচ্ছে, এটাই শুনেন, এটা একটা খুব কমন কোশ্চেন। ফিসকাল পলিসি মনিটরি পলিসির মধ্যে ডিফারেন্সটা কি? ফিসকাল পলিসিতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ায় কমায় বা ট্যাক্সেশন বাড়ায় কমায় সেভাবে কন্ট্রোল করে, এবং ফিসকাল পলিসি মেইন গোল টু কন্ট্রোল দ্য আনএমপ্লয়মেন্ট রেট। বাট ইন মনিটরি পলিসি গভর্নমেন্টের মেইন টার্গেটটা থাকে হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করা, এবং এটা কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট যেটা করে মানি সাপ্লাই বাড়ায় বা কমায়, এইভাবে কাজগুলো করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ফেড বলতে ফেডারেল রিজার্ভ ব্যাংক বোঝাচ্ছে, যেটা আমি আমাদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বোঝাতে পারি। তো গভর্নমেন্ট এখন চাচ্ছে যে কোনো কারণে মার্কেটে মানি সাপ্লাই বাড়াবে, তো গভর্নমেন্ট মানি সাপ্লাই বাড়ার জন্য গভর্নমেন্টের যে ট্রেজারি বন্ড গুলো আছে, আমি 2-3 দিন আগেই প্রথম আলোতে এই ট্রেজারি বন্ড নিয়ে পড়লেন যে গভর্নমেন্ট কিছু ট্রেজারি বন্ড সেল করে দিচ্ছে কমার্শিয়াল ব্যাংকের কাছে। অর্থাৎ যে ট্রেজারি বন্ড গুলো কমার্শিয়াল ব্যাংকের কাছে ছিল সেটা গভর্নমেন্ট সেল করছে, মানে নিয়ে নিচ্ছে, সরি বাই মিস্টেক।
নিয়ে নিচ্ছে, সো দ্যাট যেটা হবে যে মানি সাপ্লাই বাড়বে। সাথে সাথে আমার মনে হলো স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে গভর্নমেন্ট যাচ্ছে, স্টিমুলেশন মানে ইকোনমিটা বড় করা দরকার এখন। সো আরো মানে আরো ইনফ্লেশন রেট বাড়বে, বাট আমার ইকোনমিটা এক্সপান্ড করবে। আমার সাথে সাথে এটাই মনে হলো, এটা কমন একটা, আমি জাস্ট জিনিসটা চিন্তা করলাম। তো এখানে কি করছে গভর্নমেন্ট, বড় বড় ট্রেজারি বন্ড রাখে, মানে এটা অনেক বড় অ্যামাউন্টের হয়। এগুলা সাধারণত ইনভেস্টর, এখানে ইনভেস্টর হিসেবে কমার্শিয়াল ব্যাংক থাকে, বড় বড় অর্গানাইজেশন, এগুলো দেখা যায় ট্রেজারি বন্ড এফোর্ড করার মতো অ্যাবিলিটি আমাদের থাকে না। এগুলার ভ্যালু ধরেন দেখা যায় 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, তো এত টাকা তো আর আমাদের কাছে থাকে না। তো এরকম বড় অ্যামাউন্টের ট্রেজারি বন্ড সাধারণত গভর্নমেন্ট থ্রু দা সেন্ট্রাল ব্যাংক সেল করে। তো গভর্নমেন্ট যদি এই ট্রেজারি বন্ড গুলো আবার ইনভেস্টরদের কাছ থেকে নিয়ে নেয়, আচ্ছা এখন কথা হচ্ছে ইনভেস্টর এই ট্রেজারি বন্ড গুলো কেন পারচেজ করে? এগুলো ইন্টারেস্ট রেট অনেক হাই হয়। দেখা যাচ্ছে যে 5,000 কোটি টাকার একটা ট্রেজারি বন্ড আপনি কিনলেন, এটা 3 মাসের জন্য কিনছেন মাত্র, কিন্তু 3 মাস পরে গভর্নমেন্ট আপনাকে 500 কোটি টাকা ইন্টারেস্ট দেবে। তো এটা তো অনেক টাকা। তো তখন দেখা যায় যে ইন্টারেস্টেড হয় এই ট্রেজারি বন্ড গুলো পারচেজ করার জন্য কমার্শিয়াল ব্যাংক গুলো। যেমন আমরা এটা একটা কেস স্টাডি অ্যানালাইসিস করতাম, সেটা এবি ব্যাংকের একটা ইয়া ছিল, যে এবি ব্যাংক কিভাবে 3 মাসের মধ্যে মানে যখন ইন্ট্রোডিউস হয় ওরা কিভাবে প্রফিটটা করেছিল, এটা আমরা পড়তাম। মানি ব্যাংকিং আমার একটা কোর্স ছিল, যেটা কিনা আপনারাও পড়েন ওপেন ইলেকটিভে, সেখানে আমরা এগুলা নিয়ে স্টাডি করতাম। তো যেটা বলছিলাম যে ফেডারেল ব্যাংক এখন মনে করলো যে গভর্নমেন্ট স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাবে, এই কারণে থ্রু দ্য ফেডারেল ব্যাংক, আই মিন দ্য সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট সেলস ইটস মানে গভর্নমেন্ট রিপারচেজ ইটস ট্রেজারি সিকিউরিটি, যেটা বলছে ট্রেজারি বন্ড গুলো এগুলা পারচেজ করে নিল। আচ্ছা ট্রেজারি বন্ড যখন পারচেজ করে নিল, তখন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে, তাহলে ট্রেজারি বন্ড যেহেতু কমার্শিয়াল ব্যাংক গুলোর কাছ থেকে নিয়ে নিল, তার টাকা পয়সা গুলো ইনভেস্টরদের কাছে দিতে হবে। সো টাকাগুলো ইনভেস্টরদের কাছে, একটা বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্টরদের কাছে দিয়ে দিল। তো ইনভেস্টররা তো মানে কি, এটা একটা ব্যাংক বা আমি আপনি আমার মতো বড় বড় ইনভেস্টর। তা আমরা কি করবো, আমরা এটা ব্যাংকে এই ফান্ডটা ট্রান্সফার করে দেবো না, অর্থাৎ টাকাটা ব্যাংকে রাখবো না, নাকি 5,000 কোটি টাকা আমরা বাসায় নিয়ে রেখে দিব? ব্যাংকে ম্যাম। ব্যাংকে নিয়ে রাখবো। সো ব্যাংকের ফান্ড কি, মানে ব্যাংকের ডিপোজিট ইনক্রিজ করবে। এখন কমার্শিয়াল ব্যাংক দেখলে আমার ডিপোজিট মানে ব্যাংকে আইডল মানির পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা ব্যাংক কি মানে টাকা লোন দিলে ব্যাংকের লাভ না, তাতে ইন্টারেস্ট পাবে, তাতে ব্যাংক চলতে পারবে। ব্যাংকে তো টাকা আইডল ফেলে রাখার কোনো মানে হয় না। তখন ব্যাংক কিন্তু চেষ্টা করবে যে টাকা বেশি বেশি লেন্ড দিতে। টাকা বেশি লেন্ড তখনই আমি দিতে পারবো যখন ইন্টারেস্ট রেটটা ফল করবে, ইন্টারেস্ট রেট কম থাকবে। ইন্টারেস্ট রেট কম থাকলে কি হবে, আমি আপনি আমার মতো যারা আছি তারা সবাই হচ্ছে লোন নিতে যাব। এখানে কয়েকটা স্টেপ যেটা আমি ক্লাসে পড়িয়েছিলাম সেটা স্কিপ করে গেছে, তা আমি সেগুলো বলছি। ইন্টারেস্ট রেট ফল করলো, তাহলে ইন্টারেস্ট রেট যদি কমার্শিয়াল ব্যাংক গুলোতে ফল করে, কমার্শিয়াল হোক বা স্টেট ওন ব্যাংক হোক, যেটাই হোক না কেন ফল করে, তখন আমার মধ্যে যে টেন্ডেন্সিটা থাকবে সেটা হচ্ছে বেশি বেশি করে লোন নেওয়া। বেশি বেশি লোন নিয়ে আমি কি করব, হ্যাঁ আমি স্পেন্ড করতে পারি এক্সপেন্ডিচার পারপাস, কিন্তু আমার একটা তাগিদ থাকবে যে আমাকে তো লোনটা রিপে করতে হবে। তো আমি কি করবো, আমি কিন্তু অবভিয়াসলি ইনভেস্টমেন্টে যাব। সো ওয়েন আই গো ফর ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্টে গেলাম, আমি হচ্ছে গিয়ে আমি লোন নিলাম এবং আমি ইনভেস্টমেন্টে গেলাম। ইনভেস্টমেন্টে যাওয়ার সাথে সাথে যেটা হলো যে ইনভেস্টমেন্ট মানে কি, আমি নতুন জব ক্রিয়েশন করলাম না, লেবার এমপ্লয়মেন্ট জেনারেট হলো না। তো এমপ্লয়মেন্ট জেনারেট হওয়া মানে তাদেরও নতুন করে স্যালারি আসছে। তো দেখেন ওভারঅল কিন্তু সবার হাতে এখন টাকা আছে। সো আমরা স্পেন্ডিং, যেটা আমাদের এগ্রিগেট স্পেন্ডিং, যেটা বা এই যে একটু আগে বলছিলাম যে এগ্রিগেট ডিমান্ড যেটা, সেটা কিন্তু বাড়ছে। এগ্রিগেট ডিমান্ড বাড়ার ফলে লাস্টে যেটা হয় যে সবার হাতে যেহেতু টাকা আছে, সাপ্লাই বাড়ে, ডিমান্ডও বাড়ে। সো যেহেতু ডিমান্ডটা একটু ইনক্রিজ, তো এইটার সাইড এফেক্ট হিসেবে আমরা দেখতে পাই যে ইন্টারেস্ট রেটটা কিন্তু, সরি মাই মিস্টেক, ইনফ্লেশন রেটটা কিন্তু আপ হয়, অর্থাৎ এখানে ইনফ্লেশন রেটটা বাড়ে। এটার অপোজিটটা হয় হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে। গভর্নমেন্ট যদি দেখে যে প্রচুর ইনফ্লেশন রেটটা খুব হাই হয়ে গেছে, অর্থাৎ প্রাইস লেভেল ওভারঅল খুব ইনক্রিজ করেছে, যে ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করা আমরা শিখেছি সেটাই, সো এটা খুব বেড়ে গেছে, এখন গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। সো ইন দ্যাট কেসেস গভর্নমেন্ট কি করে, তার যে ট্রেজারি সিকিউরিটিজ গুলো ছিল সেগুলো সে আবার ইনভেস্টরদের কাছে সেল করে। ইনভেস্টরদের কাছে সেল করলে কি হবে, ওই টাকাগুলো গভর্নমেন্টের রিজার্ভে চলে গেল। গভর্নমেন্ট রিজার্ভ যখন চলে গেল, ব্যাংকের আমি টাকাগুলো তার ওই যে বললাম 5,000 কোটি টাকা তার বাসায় রাখি না। 5,000 কোটি টাকা আমি ধরেন ডাচ বাংলা ব্যাংকে রেখেছিলাম, এবি ব্যাংকে রেখেছিলাম, সাউথ ইস্ট ব্যাংকে রেখেছিলাম, সেখান থেকে 5,000 কোটি টাকা নিয়ে আমি গভর্নমেন্টের ট্রেজারি বন্ড কিনে বসে আছি। তো কি হলো, আমি ট্রেজারি বন্ড কেনার সাথে সাথে ব্যাংকগুলোর ফান্ডও কিন্তু ফল করলো।
ব্যাংকগুলো ফান্ড যখন ফল করলো তখন হচ্ছে গিয়ে এখন ব্যাংক দেখলো আমার হাতে বেশি টাকা নেই, আইডল মানি নাই, কিন্তু আমাকে তো সার্ভাইভ করতে হবে, অর্থাৎ আমি যদি লোন টোন না দিই তাহলে তো আমি চলতে পারবো না। তখন লোন দিবে, কিন্তু যেহেতু তার কাছে আইডল মানিটাই নাই, অর্থাৎ মানি সাপ্লাইটাই তার কাছে কম, তখন সে একটু ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেবে, একটু না, গভর্নমেন্ট এখানে কিন্তু আবার মজার বিষয়, গভর্নমেন্ট বলে দেয় যে ইন্টারেস্ট রেটটা কত পার্সেন্ট হবে। সো ইন্টারেস্ট রেটটা এখানে ইনক্রিজ করে। যখন ইন্টারেস্ট রেটটা ইনক্রিজ করছে, অ্যাজ এ ইনভেস্টর আমি যখন দেখলাম ইন্টারেস্ট রেট হাই, আমি তখন নিব না, লোন নিব না। লোন না নিলে আমি নতুন ইনভেস্টমেন্টে যাব না, নতুন ইনভেস্টমেন্টে না গেলে আমি হচ্ছে গিয়ে জব ক্রিয়েশন হবে না, জব ক্রিয়েশন না হলে মানুষের হাতে টাকা থাকবে না, সো ওভারঅল স্পেন্ডিং কমবে। ওভারঅল স্পেন্ডিং কমলে অবভিয়াসলি প্রোডাকশন কমে আসবে, জিনিসপত্রের দাম কমে যাবে, সো ইনফ্লেশন রেটটা ফল করবে। এটার একটা বাস্তব উদাহরণ দেই হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং, এই মনিটারি পলিসি দিয়ে এক্সাম্পলটা দেওয়া যায়। এখন যেটা হয়েছে যে মার্কেটে মানি সাপ্লাইটা অনেক বেশি, আপনারা যদি নোটিস করে থাকেন দেখবেন যে মানে জিনিসপত্রের দাম একটু বেশি মনে হয় না, নাকি কম মনে হয়? কম না বেশি মনে হয়? বেশি ম্যাম। বেশি, মানে ইনফ্লেশন রেটটা আসলে কিন্তু কম্পারেটিভলি হাই। সো এই যে হাই ইনফ্লেশন রেটটা আমরা দেখতে পাচ্ছি, এইটার ইম্প্যাক্টটা পড়েছে হচ্ছে, যদি আমরা একটু দেখি মানি সাপ্লাইটা আসলে মার্কেটে বেশি। এই যে মোবাইল ব্যাংকিং যদি দেখেন, আমরা মোবাইল ব্যাংকের মাধ্যমে যে কোনো সময় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি, টাকা সেন্ড করতে পারছি, প্রচুর টাকা আমরা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছি। এবং যদি দেখেন এখানে কিন্তু খরচটা খুব কম। আমার কাছে খরচটা কেন কম আমি কোন সেন্সে বলছি এটা একটু শুনে নেন। আমি এখন আগে মানে আমি মোবাইল ব্যাংকিং এর সাথে আমি কিন্তু কার্ডটাকেও ইনক্লুড করছি, ক্রেডিট কার্ড এন্ড ডেবিট কার্ড বোথ। আমার আগে কি হতো, আমার আগে টাকা তুলতে হলে আমার যেমন আমার ডাচ বাংলা ব্যাংকের কার্ড আছে, আমার ডিবিবিএল এ যেতে হতো কোন একটা বুথে, যে চেক ইস্যু করে টাকা তুলে নিয়ে আসতে হতো, স্যালারি পেলে চেক ইস্যু করে টাকা তুলে নিয়ে আসবো, এরকম হয়তো সিচুয়েশন। কিন্তু যখন আমার হাতে এখন কার্ড আছে, আমি উইদাউট এনি কস্ট আমার কার্ডটা পাঞ্চ করে টাকা তুলে ফেলতে, রাত 12টার সময় যদি আমার মনে হয় আমার এখন টাকা লাগবে, আমি বুথে যেয়ে টাকা তুলতে পারছি। রাত 12টার সময় যদি আমার মনে হয় যে আমি টাকা ট্রান্সফার করব, আমি সেটা করতে পারছি। তাহলে বুঝতে পারছেন এগুলো একটা প্রসেসিং কস্ট আছে না, এই কস্টটা কিন্তু নাই। এখন হ্যাঁ, ক্যাশ আউট করতে ওই যে মোবাইল দিয়ে যদি করি উইদাউট এনি অ্যাকাউন্ট, সেখানে প্রসেসিং ফি হিসেবে কিছু খরচ নিচ্ছে। সো ওভারঅল আমি যেটা বুঝাতে চাচ্ছি, সবার হাতে হাতে টাকা না, মানে সবার হাতে হাতে টাকা মানে কি, মানি সাপ্লাইটা মানে ওভারঅল মার্কেটে যে মানির যে একটা সাপ্লাই আছে সেটা একটু বেশি না, এটা কিন্তু এই মোবাইল ব্যাংকিং বা যে কার্ডের কারণে কিন্তু আমরা এই যে ইন্টারেস্ট রেট সরি ইনফ্লেশন রেটটা যে হাই, এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে মানি সাপ্লাইটা হাই, এবং বিকজ মানি সাপ্লাইটা হাই বিকজ অফ দিস কাইন্ড অফ অনলাইন ট্রানজাকশন, মোবাইল ব্যাংকিং এন্ড কার্ড সার্ভিসেস। এবং আমি আমার কথাই বলি, আমি একটা সময় আমি নিজেও ক্রেডিট কার্ড ইউজ করতাম না, এখন আমি প্রচুর ক্রেডিট কার্ড ইউজ করি। বিকজ এই যে আমার কাছে এটা ইজি মনে হয় যে আমার ইনস্ট্যান্ট বিলটা দিতে হচ্ছে না, আমি ক্রেডিট কার্ড দিয়ে দিয়ে দিচ্ছি, মাসে একবার যে শুধু বিল পে করে আসলেই হলো। আমার কাছে এটা ইজি মনে হচ্ছে, কিন্তু আমিও কিন্তু বাই এনি কেসেস এই ইনফ্লেশন রেটটাকে হাই করার পিছনে কাজ করছি, যে আমি ক্রেডিট কার্ড দিয়ে বিল দিচ্ছি, তখন টাকাটা তো আমার আগে স্পেন্ড করে ফেলছি, খরচ লাগছে না, সো ট্রানজাকশনটা বেশি হচ্ছে, যে ট্রানজাকশনটা আমাকে দিয়ে হওয়ার কথা না সেই পরিমাণ ট্রানজাকশন আমি করে ফেলছি। সো দোজ আর দ্য রিজন। আমি কি বুঝাতে পারছি? সো এটা জাস্ট এই 3টা স্লাইডটা পড়লেই হবে। বাকি এই যদি আপনাদের মনে হয় যে আমরা একটু বেশি জানতে চাই, তাও এখানে কোয়ান্টিটি থিওরি অফ মানি নিয়ে কথা আছে, মনিটরিস্টরা কিভাবে হচ্ছে গিয়ে ইকোনমিটাকে দেখতো, মনিটরিস্ট ভার্সেস কেনশিয়ান থিওরি, এগুলা হচ্ছে নিজের যদি মনে করেন যে না আমি আরো কিছু জানতে চাই ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে, ম্যাক্রো ইকোনমিক্স এর পলিসি গুলো নিয়ে, তাহলে এটার বাকি স্লাইড গুলো পড়তে পারেন। ইটস নট ম্যান্ডেটরি ফর ইউ, আবার বলছি এগুলা কোনো কিছু ম্যান্ডেটরি না। অনেকেই থাকেন যাদের জানার ইন্টারেস্ট থাকে যে আসলে কিভাবে কাজগুলো হচ্ছে আমি একটু জানতে চাই ম্যাডাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি এই কাজটা করতে পারেন, আদারওয়াইজ ইটস নট ম্যান্ডেটরি। দ্যাটস ইট। বুঝতে পারছি? ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ অবশ্যই বলেন। ম্যাম এখানে তো দুটা সিনারিও আপনি দেখিয়েছেন, তো এখানে কি হুম। প্রশ্নটা কি মানে মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আসতে পারে নাকি দুটো একসাথে আসতে ধরেন পারে? আমি এরকমও হতে পারে, আমি যদি এখন মনে করি যে এখান থেকে একটা ব্রড কোশ্চেন দিব লাইক 8 মার্কস এর, তাহলে তো আমি স্টিমুলেটিভ এন্ড রেস্ট্রিকটিভ দুইটাই দিব, তাই না?
এখন আমার মনে হলো যে না আমি এটাকে ব্রড কোশ্চেন না দিয়ে সেমি ব্রড দিব, তখন আমি একটা পোর্শন দেবো, তবে আমি মেনশন করে দিব। যদি আমি স্পেসিফিক কোনো মনিটরি পলিসি সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আমি মেনশন করে দিব, বা কোনো একটা ইন্ডিকেটর দিয়ে দিব যাতে আপনি বুঝতে পারবেন যে আমি স্টিমুলেটিভ এর কথা বলেছি না রেস্ট্রিকটিভ এর কথা বলেছি। মানে এটা মেনশন করা থাকবে আমি কোনটা চাচ্ছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তারপর আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন অ্যান্সারটা শেষ করব। আমি যাদের মানে ওই যে একই ফার্স্ট নিব, সো যাদের রোল কল করব শুধু তারাই প্রেজেন্ট দিবেন, বাকিদের বুঝবেন যে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। And by this time, if you have any question, আপনি অবশ্যই আমাকে আস্ক করতে পারেন। জাওয়াদ হোসেন। Yes, ma'am. আচ্ছা, তাসিন আছেন। যাদের নাম কল করছি না, which means এদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আবির হোসেন জোয়াদ্দার। বিপুল চাকমা। ওকে, ওকে বিপুল। বিপুল, আপনাদের ওখানে কি বৃষ্টি হয়? জি ম্যাম। আচ্ছা, মাসুদ রানা। মাসুদ রানা। আচ্ছা, মোনায়েম হোসেন। মোনায়েম হোসেন। রিয়াসাত নূর শাফিন। সালমান ভুইয়া। সালমান ভুইয়া। মোহাম্মদ সালমান ভুইয়া নাই। আচ্ছা, রাকিবুল হাসান। রাকিবুল হাসান। সাইফুল ইসলাম সাগর। Yes, ma'am. তায়েবা তাসনিম। জামিউল ইসলাম। Present, ma'am. সায়েম আহমেদ হিমেল। Yes, ma'am. অঙ্কন কাদির। Yes, ma'am. শেখ শাহরিয়ার আলম। নাইম হাসান Yes, হৃদয়। ma'am. নাইম Ma'am, হাসান Sheikh Shahir হৃদয়। Alam. আচ্ছা, নাইম হাসান হৃদয়। জোবায়েদ হোসেন জিহাদ। জিহাদকে তো দেখেছি। জিহাদ। Yes, ma'am. ওকে। রাসেল আলী। জিহান সাদিক। Yes, ma'am. আচ্ছা, শরীফ আছে। নাফিস তাজমিম দীপ। শ্রাবন্তী। Yes, ma'am. ফারিয়া আক্তার স্বর্ণা। নাইমুর রহমান। আফিয়া ফারজানা। Yes, ma'am. মৌমিতা ইসলাম। মোহাম্মদ সোহানুর রহমান। জাহিদ হোসেন। জাহিদ জয়েন করেছে? জাহিদ হোসেন রাখলাম। তামান্না নুসরাত সুমাইয়া। আবুল হাসান লিমন। আবির আহমেদ সফল। Yes, ma'am. সাজ্জাদ হাসান। স্নিগ্ধা আক্তার ময়না। Present, ma'am. SAM মাহফুজুল হক। Yes, ma'am. কাজী তানজিরুল ইসলাম। শেখ সজীব। Yes, ma'am. মোহাম্মদ শাহেদ আলম। তানজুম আক্তার। Yes, ma'am. সাইয়েদ সাজ্জাদ হোসেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ হাসানুজ্জামান। Yes, ma'am. I'm Mohammad Yasin Arafat. আচ্ছা, মোহাম্মদ হাসানুজ্জামান। হাসান তো অ্যাবসেন্ট করেন না। মোহাম্মদ আবরার শাফি। মুবায়েদ হোসেন রেজা। আবু রাসেল পারভেজ। Yes, ma'am. সুমাইয়া আক্তার লুবনা। Yes, ma'am. তাহরিমা ইসলাম। আহমাদুল্লাহ। আল ইমরান। ওকে, সো একটু মিড নিয়ে কথা বলে ফাইনালের সিস্টেমটা নিয়ে কথা বলি। আপনাদের এক্সাম হচ্ছে থার্সডে। আমার এক্সামটা দিয়ে স্টার্ট হবে, সো আমি একটু বেসিক ইনস্ট্রাকশন গুলো জানাই রাখি। থার্সডে 10টা থেকে আপনাদের এক্সাম স্টার্ট হবে। 10টার সময় আপনাদের গুগল ফর্মে কোশ্চেন আপলোড হয়ে যাবে। 10টা থেকে 11টা আপনারা সময় পাবেন হচ্ছে গুগল ফর্মে 1 আওয়ার এক্সাম দেওয়ার জন্য। এটার জন্য আপনাদের মার্কস থাকবে 20 মার্কস।
আমার কোশ্চেন দুইটা আছে হচ্ছে ফাইল আপলোড, আর দুইটা আছে হচ্ছে প্যারাগ্রাফ। আমি হয়তো এখান থেকে কিছু শর্টকাট করব, হয়তো একটা ফাইল আপলোড দিব বা দুইটা ফাইল আপলোড দিব, একটা প্যারাগ্রাফ দিব, এইভাবে হচ্ছে আমি একটু কমিয়ে দিব কোশ্চেনটা। এরপরে 11:15 থেকে হচ্ছে আপনাদের মানে 11টার সময় শেষ। আমি হয়তো 5 মিনিটস এক্সট্রা দেই সাধারণত ফাইলটা যাতে ঠিকমতো আপলোড করতে পারেন, এই কারণে 11:15 থেকে হচ্ছে আপনাদের ভাইভা সেশন স্টার্ট হবে। ভাইভা সেশনে আমি যেটা করব, আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা স্লটই দিয়ে দিব। আবার বলছি, গুগল ক্লাসরুমে আমি একটা পোস্ট করব যেখানে জুম লিংক দেওয়া থাকবে এবং আমি স্লট দিয়ে দিব। সো সেই স্লট ওয়াইজ আপনি জয়েন করবেন। লাইক আপনার যদি স্লট ধরেন আমি হাফ এন আওয়ার করে একটা করে স্লট বানাই বা 1 আওয়ার করে, আপনারা অনেক স্টুডেন্ট 52 স্টুডেন্টস না 53 এরকম, সো আই নিড টাইম। সাপোজ আমি ধরে নিলাম যে অঙ্কনের রোলটা আমি দেখতে পাচ্ছি শেষের দিকে বা মাহফুজের রোলটা শেষের দিকে, ও দেখলো ওর স্লটটা হচ্ছে 3টা থেকে 4টা, ওই স্লটের মধ্যে রোল আছে। সো মাহফুজ আপনি কাইন্ডলি 3টা থেকে 4টার সময় জয়েন করবেন, এর আগে জয়েন করা দরকার নাই। বুঝতে পারছি? কজ এর আগে আপনার ভাইবা না আমার পক্ষে সম্ভব না। আমি এর আগে যেটা করব, আমি এক্সাম্পল হিসেবে বলছি, মানে যাদের রোল শেষের দিকে, অনেকের কোয়ারিজ থাকে মানে আমার রোল তো শেষের দিকে, আমি কি করব? তো তাদের উদ্দেশ্যে এটা। আর ওই দিন কি ওভারল্যাপ আছে এরকম কেউ আছেন? মানে সকাল বিকাল এক্সাম আছে, সকাল বিকাল এক্সাম পড়েছে এরকম কেউ আছেন? আচ্ছা, বিকালে তো মনে হয় পড়াই নাই কোনো এক্সাম। তারপরেও আমি জাস্ট জেনে নিচ্ছি, এরকম হতে পারে, হয়তো মিসম্যাচ হতে পারে, ওভারল্যাপ থাকতে পারে। আচ্ছা আমি ধরে নিচ্ছি কারোর ওভারল্যাপ নাই, তারপরেও যদি থাকে সকাল বিকাল এক্সাম থাকে, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাকে একটু কাইন্ডলি এটা যে কোনো ভাবে, এটা বেটার হয় গুগল ক্লাসরুমে পোস্ট করেন যে আমার ওভারল্যাপ আছে বা আমার সকাল বিকাল এক্সাম আছে। আমি সেই স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেসিফিকলি তার ভাইবাটা সবার শেষে নিব। আপনি তখন যেটা করবেন যে ওই আগের অন্য কোর্সের ভাইবাটা দিয়ে আসবেন, দিয়ে আমার ভাইবা হয়তো শেষ হবে ধরেন 4টা, 4টার সময় যে জয়েন করলে আমি আপনার ভাইবাটা নিয়ে নিব, ওয়ারিড হওয়ার কিছু নাই। আচ্ছা ম্যাম, নেট কানেকশনের কারণে যদি আমি স্লট মিস করি, নেট কানেকশনের কারণে যদি স্লট মিস করেন, যদি দেখেন যে লাস্ট 5 মিনিটস বাকি আছে, আমি সাধারণত একটা স্লট শেষে ওয়েট করি যে এই স্লটে যে 10 জন এরা কোথায়, যদি মিস হয় আমি ওয়েট করি তাকে যে তার ভাইভাটা যদি নিয়ে শেষ করা যায়। সো স্লট মিস হলে যেটা হবে যে যদি কোনো কারণে মিস করে ফেলেন সেক্ষেত্রে শেষে জয়েন করবেন, অথবা যদি দেখেন আপনার স্লটে 10 মিনিটস বাকি আছে তাহলে অ্যাটলিস্ট জয়েন করে ফেলেন, এইটাই। আর এইবার আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভিডিও অডিও বোথ প্ল্যাটফর্মে স্টুডেন্টদের আসতে বলা হয়েছে। তো আমি যে ভিডিও প্ল্যাটফর্মে আসতে আপনাকে ম্যান্ডেটরি সেটা বলছি না, বাট আমার যদি মনে হয় যে ভিডিও প্ল্যাটফর্মে আমি আপনাকে দেখতে চাই, আমি সেক্ষেত্রে কিন্তু আস্ক করতে পারি। আমি নর্মালি এটা করি, অনেক স্টুডেন্টকে বলি যে একটু ভিডিও প্ল্যাটফর্মে আসেন। তো সেটা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে প্রিপারেশন রাখবেন যে ম্যাডাম আস্ক করতে পারে ভিডিও প্ল্যাটফর্মে আসার জন্য, এইটুকুই। আর কোশ্চেন আমি নর্মালি 4 থেকে 5টা কোশ্চেন করি। অনেক সময় দেখা যায় ছোট ছোট একটা হয়তো ব্রড কোশ্চেনই করেছে, এটা নিয়ে আমি শেষ করে দিই। আবার অনেক সময় দেখা যায় ছোট ছোট 4-5টা কোশ্চেন করি, এখান থেকে করব। তবে ভাইভার জন্য ওভারঅল একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। ম্যাক্রোতে সাধারণত গগবাঁধা প্রশ্ন থেকে কনসেপচুয়াল কোশ্চেন করার আমার জায়গাটা অনেক বেশি। যেমন আমি আপনাকে এখন প্রশ্ন করতেই পারি যে স্যার গ্রোথ রেট বলতে কি বুঝেন, কারণ আমি যখন ফিসকাল পলিসি বুঝাচ্ছি, ওভারঅল ইকোনমি এক্সপান্ড করছে, এটা বলতেই বুঝাচ্ছি যে আমার গ্রোথ রেট বাড়ছে। তো এটা তো আপনার গ্রোথ রেট বুঝতেই হবে। তো একেবারে যে একদম কনসেপ্ট ক্লিয়ার না, কিছু বুঝি না, এই সিচুয়েশন থেকে একটু বের হয়ে এসে আমরা চেষ্টা করবো যে আমাদের কনসেপ্ট গুলো যাতে ক্লিয়ার থাকে। ঠিক আছে, আমি কনসেপচুয়াল কোশ্চেন করব। আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, তো ওটাই বলছেন যে আমি কোশ্চেন গুলো সাধারণত কনসেপচুয়াল কোশ্চেন করি, ওটাই 4-5টা কোশ্চেন করব। আর যদি প্রিপারেশন ভালো থাকেন, মার্কস ম্যাডাম কিভাবে দেন, অবশ্যই এটা একটা ম্যান্ডেটরি বিষয় আছে যে অ্যাটেন্ড করলে একটা স্পেসিফিক মার্কস দিতে হয় ফর অ্যাটেন্ডেন্স পারপাসেস। বাট এরপরে যদি আমার কাছে মনে হয় যে আপনি অ্যান্সার বললেন হয় নাই, সেটা তখন ওইটার উপর ডিপেন্ড করে মার্কিংটা আসলে করব, এতটুকু। আচ্ছা, এখন কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি ম্যাম। ম্যাম একদিনের যেটা অ্যাসাইনমেন্ট থাকে মিডিয়া হয়েছিল, ওরকম কোনো অ্যাসাইনমেন্ট হবে একদিনের? আমি কোশ্চেনটাই বুঝি নাই, আবার যদি বলতেন। বলছি ম্যাম, মিডে যে আমরা একটা অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম না, মিড অ্যাসাইনমেন্ট, যেমন একদিন টাইম পেয়েছিলাম, মানে একদিনই উত্তর করে জমা দিতে হবে ওরকম কিছু, মানে 24 ঘন্টার অ্যাসাইনমেন্ট ভিতরে। কি আপনি কি গ্রুপ অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন করছেন?
না না ম্যাম, ম্যাম, ইন্ডিভিজুয়াল। আমরা যে পরীক্ষার আগে যে অ্যাসাইনমেন্ট থাকে অন্যান্য সেমিস্টার ওটা জিজ্ঞাসা করছে। 24 ঘন্টার যে অ্যাসাইনমেন্ট আর কি। না 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 না, আচ্ছা গতবার তো এটা সিস্টেম ছিল হচ্ছে যে দুইটা, মানে মিডে সিস্টেম ছিল যে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া, একটা ছিল হচ্ছে আচ্ছা, 24 আওয়ার্স আর একটা ছিল হচ্ছে জি, 1 জি, আওয়ার। এইবারে 24 আওয়ার্স এর কোনো অ্যাসাইনমেন্ট নাই। জি, এটাই ম্যাম, এটাই। আর জাস্ট একটা অ্যাসাইনমেন্টও না, মেইনলি এবার ফাইনাল এক্সামটা দুইটা পার্টে নিচ্ছি, যেটা হচ্ছে 1 আওয়ারের এক্সাম। এটা আমি এক্সামই মনে করছি, এটা ফেস টু ফেস এক্সামের মতনই, গুগল ক্লাসরুমে দিবেন, গুগল ফর্ম। এন্ড সেকেন্ড এক্সামটা হচ্ছে কি যেটা ভাইভা সেশন থাকবে, যেখানে আমি আপনার ফেস টু ফেস ভাইভা নিব, এরকম। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, আপনাদের যেটা গ্রুপ অ্যাসাইনমেন্ট, যেটার উপর 10 মার্কস থাকে, আবারও বলছি আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিজ এর উপর বেসিস করে আমি গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কসটা দিব। আর ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন তো এই যে কালকে কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় আছে, এই সময়ের মধ্যে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের ভিডিওটা আপলোড করে দিবেন, ওইটার বেসিসে আপনি আপনার ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের মার্কসটা পাবেন। ম্যাম 65 মার্কের কোনো ইয়াটা কি পাবো? 65 মার্কস আমি চেষ্টা করব, আমি সাধারণত ডিসক্লোজ করি, এবার আমাদের কিছু রেস্ট্রিকশন দেওয়া ছিল, আমি একটু এটা শেয়ারই করে রাখি যাতে আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং না ক্রিয়েট হয়। আমাদের এইবার একটু রেস্ট্রিকশন দেওয়া আছে, আমাদের একটু বলা হয়েছে যে আমরা যাতে মার্কস গুলো এত বেশি ডিসক্লোজ না করে স্টুডেন্টদের সাথে। এখানে যেটা হয় কি, মানে আপনারা দেখা যায়, আমি এটা আপনারা হয়তো নাও করতে পারেন, 2-1 স্টুডেন্ট স্যারদের কাছে প্রচুর ফোন দেয়, কমপ্লেন করে, এই কোর্সে স্যার এই পাইলাম, ওই কোর্সে ওই পাইলাম। এখন কথা হচ্ছে গিয়ে আমার কি ধরেন এই যে আপনারা এতজন আছেন, আপনাদের কারোর সাথে আমার পার্সোনালি কোনো ক্ল্যাশ আছে বা আপনার আমার সাথে কোনো ক্ল্যাশ আছে যে আমি কাউকে ইচ্ছা করে 2 মার্ক কম দিব বা 2 মার্কস বেশি দিব, এটা নিয়ে প্রচুর কোয়ারিজ হয়, বুঝতে পারছেন? মানে জি, মার্কস জি। ডিসক্লোজ করার সাথে সাথে, এটা আমি আমার কোর্সের কথা বলছি, আমি জানি না আদার্স কোর্সে কি হচ্ছে, তা আমাদেরকে বলা হয়েছিল যে যেটা আমরা সাধারণত ডিসক্লোজ কিছুটা করেই থাকি, সবগুলো যাতে না করি, মানে এই মানে স্পেশালি অনলাইনে এই প্রবলেমটা সলভ করার জন্য, বুঝাতে পারছি? অনলাইনে আমরা যে প্রবলেম গুলো ফেস করছি এইটার জন্য, যে প্রচুর এখন তো সবই অনলাইন বেসিসে, এখন যদি সবাই গণহারে চেয়ারপারসন স্যারকে ফোন দিতে থাকে বা ডিন স্যারকে ফোন দিতে, যে ম্যাক্রো ইকোনমিক্সে ম্যাডাম আমাকে 10-এ 7 দিয়েছে ক্লাস টেস্টে, স্যার এটা বিহিত করেন। এখন স্যার কি করতে পারবে, হায়েস্ট আমাকে তো বলবে যে লালা তুমি আরেকবার কপিগুলো চেক করো, এতটুকু। কিন্তু এরকম করে যদি 10টা স্টুডেন্টও ফোন দেয়, বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? এটা তো শুধু জি আমার ম্যাম। কোর্স না, এটা অন্য কোর্স গুলোতেও হয়, এটাকে ওইভাবে নিয়েন না। এই কারণে আমাদের একটু বলেছিল যে ইফ পসিবল আমরা যদি ডিসক্লোজ না করি, তো তারপর আমি তো আসলে মার্কসটা রেডি করি, কাজ আমি ফাইনালের আগে 65 রেডি করি, তো আমার যদি মনে হয় আমি ডিসক্লোজ করব আমি করে দিব, অ্যাটলিস্ট এই যে ইয়ার মার্কসটা দিব, ক্লাস টেস্টের মার্কসটা দিয়ে ওই মার্কস গুলো দিয়ে রাখবো, ক্লাস টেস্টের মিডের গুলো যোগ টোগ করে এটা একটা মার্কস, যেটা আপনাদের জানা দরকার ওইটা দিয়ে রাখতে পারি, কারণ ওইটা দেখতে গেলে আবার ক্রস চেক করা হয়, তো তখন কোনো স্টুডেন্টে কিছু মিসিং গেলে আমি দেখতে পাই, তো ওইটা হয়তো করতে পারি। কিন্তু এই আমি জানাই দিলাম যে রিজনটা আসলে কি, এরকম কিছু না, মানে ওইভাবে আমাদের ডিরেক্টলি নাও করে নাই, কিন্তু আমাদের বলেছে যে এমন কিছু যাতে না করি যেখানে এই যে মিসম্যানেজমেন্ট অ্যারাইজেস হয়, এইটুকুই। ঠিক আছে, আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ভাইভা নিয়ে, আপনারা করতে পারেন এখন, না হলে তারপর যদি পরবর্তীতে মনে হয় সেটা আমাকে হচ্ছে গিয়ে মেসেঞ্জার গ্রুপে আস্ক করেন। আর ওইটাই বললাম যে ভাইভা স্লটই আমি দিয়ে দেবো, আপনাদের যেহেতু 50+ স্টুডেন্ট, আমার হয়তো 5টা স্লট হবে এবং আমার ভাইভা শেষ হতে সময় লাগবে, আগে থেকেই বলে দিচ্ছি, এটা আমার হাতে নাই, আপনারা অনেক স্টুডেন্ট, সো আমার জি, ভাইভা অবশ্যই ম্যাম। শেষ করতে সময় লাগবে, স্পেশালি যারা শেষের দিকের স্টুডেন্ট আছেন, 202 ব্যাচের যারা, 202 পার্মানেন্ট ক্যাম্পাস যারা, তাদের রোল গুলো শেষের দিকে, তো আমি তো ওই স্লট দেখে মানে ওটা দেখে দেখে স্লট ক্রিয়েট করবো। এখন এটা আমি ইচ্ছা করে দিচ্ছি না, আবারও বুঝেন, এখন আপনার এই যে এটাও হয়, স্যাররা এটাও বলছে যে স্টুডেন্টদেরকে এটা বুঝায় বলো যে কেন ম্যাডাম আমি 3টার সময় ভাইভা দিব, আপনার 3টার সময় ভাইভাটা এই জন্যই দিতে হচ্ছে বিকজ অফ এই যে এতগুলো স্টুডেন্টকে এই সময় তো কন্টিনিউয়াসলি আমি ভাইভা নিয়েই যাচ্ছি, ভাইভা নিচ্ছি, নিতে 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 যারটা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে অ্যাডমিট কার্ড কালেকশনের কোনো বিষয় আছে? নো ম্যাম, জাস্ট ইস্যু করে নাই আর না। আচ্ছা, অ্যাডমিট কার্ড কালেকশনে কোনো বিষয়, আচ্ছা যদি অ্যাডমিট কার্ড কালেক্ট করতে বলে বা আমাদের যদি অ্যাডমিট কার্ড দেখতে বলে, সেই ক্ষেত্রে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো ভাইভা সেশন নামে ধরেন, হ্যাঁ, ওরকম হলে তখন ওইখানে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিবেন। তো আমি এখন পর্যন্ত এরকম কিছু দেখি নাই, তো ওই জন্য জেনে রাখলাম, যদি হয় তাহলে আমি ওই জি, ফোল্ডার থাকবে ওখানে অ্যাডমিট কার্ডটা আপলোড করে দিবেন। জি।
ম্যাম আমার জানার মতে এটা ফ্যাকাল্টিদের কাছে চলে যাওয়ার কথা, ইয়াটা যে নোটিশটা, যে নো নিড এডমিট কার্ড। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এখনো কোনো নোটিশ আসেনি, ওইটাই বলছি যে অ্যাডমিট কার্ডের বিষয়ে কোনো নোটিশ আমরা পাই নাই। তো কালকে আমার ডিপার্টমেন্টাল মিটিং আছে, আমি ওখানে স্যারদের কাছে জানতে যাবো, যদি অ্যাডমিট কার্ডের কথা বলে তো তো সেক্ষেত্রে তো আপনারাও অ্যাডমিট কার্ড পাবেন, তাই না? এডমিট কার্ডের যে ওয়েবসাইটে না আমাদের গ্রিন ইউনিভার্সিটি, ওখানে লেখা আছে যে নো নিড এডমিট কার্ড হুম। ডাউনলোড আর রিপ্রোডিউস এডমিট কার্ড। ভাই ওটা ফর মিড টার্ম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আবার ভালো করে বলছি, যদি অ্যাডমিট কার্ড না লাগে আমি তো নিজেই জানবো, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো ফাইল আপলোড হবে না, মানে ভাইভা সেশন নামে কোনো ফাইল থাকবে না, আমি ডিরেক্টলি ইয়া করে দেবো। তো ওটাই বলছিলাম, যদি অ্যাডমিট কার্ড বলে রিকোয়ার, আমি অ্যাডমিট কার্ড জন্য একটা ফাইল আপলোড করে রাখবো, সেখানে আপনারা অ্যাডমিট কার্ড আপলোড করে দিবেন। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকবেন, বেস্ট অফ লাক। একটা টাফ আসসালামু উইক আলাইকুম। আপনাদের সামনে, ঠান্ডা মাথায় এক্সাম দিবেন, জি। দেখবেন এক্সাম গুলো ভালো হবে। জি ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। আপনিও নামাজের বিরতি দিয়ে ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আচ্ছা, আর একটা কথা, অনেক বড় একটা সেমিস্টার শেষ করলাম 4 মাসের, অনেক দিন পরে। যদি আবার কোনো বিহেভিয়ারে মন খারাপ করেন বা একটু বকাঝকা করি মাঝে মধ্যে, বা কোনো কারণে মিসম্যানেজমেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজেস, এটা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমিও যেমন মহামানবী না, আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, আমার কোনো বিহেভিয়ার আপনারা কষ্ট পেতেই পারেন, অবভিয়াসলি আই এম সরি ফর দ্যাট। আমি চেষ্টা করি না হইতে, তারপরও যদি কোনো কারণে আমার কোনো বিহেভিয়ারে মন খারাপ করেন, একটু কষ্ট লেগে থাকে, এটা আমাকে পার্সোনালি জানাতে পারেন যে ম্যাডাম এটা আসলে আপনি না করলে আমি পছন্দ করতাম, আমি পরবর্তীতে সেটা না করার চেষ্টা করি। ফিডব্যাক নেই, কিন্তু এখন আসলে অ্যানোনিমাসলি ফিডব্যাক নেওয়াটা পসিবল না, আদারওয়াইজ আমি অ্যানোনিমাস ফিডব্যাক নিতাম আপনাদের কাছ থেকে। সো ফিডব্যাকটা না, ম্যাম জি বলেন। ম্যাম আমি আপনার 3টা কোর্স করেছি ম্যাম, মানে অলমোস্ট 1 ইয়ারই বলতে গেলে আর কি ম্যাম, টানা। ম্যাম আমি কখনো ম্যাম এমন মানে মনে করিনি যে আপনার কোনো মানে খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল, মানে প্রত্যেকটা ক্লাসে অর্গানাইজ ছিল ম্যাম। ফ্রেন্ডলি একটা ইয়ে ছিল ম্যাম। ম্যাম এর আগের 2টা সেমিস্টার ম্যাম আপনি ফাইনালের আগে কিন্তু যে 65 মার্কস যেটা ওটা দিয়ে দিতাম, হ্যাঁ দিয়ে এগুলো কিন্তু দিয়েছিলেন দেই নেই এই কারণে যে কিছু রেস্ট্রিকশন এবার আসছে, আর ম্যাম বলেছে। আমাদের সবগুলো যদি অর্গানাইজ কারো ম্যাম সব গুগল ক্লাসরুম থেকেই পাওয়া আমরা যায়। আমরা আমরা লাস্টে পেয়েছিলাম ম্যাম হচ্ছে পরীক্ষার দিন সকালে 65। না আমি দাও, আমার কিন্তু মার্কস, আপনারা যদি ভাবেন যে আমার মার্কস রেডি না, আমার মার্কস কিন্তু রেডি আছে, কিন্তু মানে আমি কালকে একটা ডিপার্টমেন্টাল মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করব, স্যারদের কাছে জানবো যে দিব কিনা, ডিসক্লোজ করবো কিনা, কজ এই যে আমি যে প্রবলেম গুলো বললাম এগুলো অ্যারাইজ হয়, এটা আমি বলছি না, আমার স্টুডেন্টরা করে। ওই যে বললাম 400 স্টুডেন্ট আছে বিবিএ তে এখন কারেন্ট, 400 সামথিং, 400 জনের মধ্যে যদি 10 জনও স্যারদেরকে ফোন দেয়, এবং স্যাররাও তো ক্লাসে থাকেন, স্যাররা মিটিং এ থাকেন, স্যাররা আরো বেশি বিজি, আপনারা ফোন দিচ্ছেন কন্টিনিউয়াসলি, যে 10 জন মানুষ যদি 2টা করে ফোন দেয়, চিন্তা করেন কতগুলো ফোন। 10 জন মানুষ যদি 2-3 মিনিটে তো কথা বলে শেষ করা যায় না, কতক্ষণ তাহলে তাদেরকে ওভার ফোনে থাকতে হয়, এই জিনিসগুলো আসে। এই জন্য বলেছি যে আমি যদি জানি যে ঠিক আছে ডিসক্লোজ করো, প্রবলেম নাই, তাহলে আমি করে দেব। আমার আর ডিসক্লোজ করতে কি সমস্যা, এক্সেল শিট বানানো আছে, ওখানে খালি মার্কস ইনপুট দিয়ে আপনাদের সাথে শেয়ার করা, এই তো। ঠিক আছে, সো ওইটাই বলছিলাম, আমি যদি কোনো ভুল করে থাকি স্যার ম্যাডামরা নিজ গুণে ক্ষমা করে দিয়েন, মানুষ আমাদের মাত্র ভুল হলো একটু। ক্ষমা করে দিবেন ম্যাম। ইনশাআল্লাহ আপনারা ওরকম না, আপনারা আস্তে আস্তে ম্যাচিউর হবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, করোনার সময় আমরা যাতে সবাই ভালো থাকি, সেফলি থাকতে পারি, এবং নিজের টেক কেয়ার করি। আমি সবসময় নিজের টেক কেয়ারের কথা বলি। আর একটা জিনিস মনে রাখবেন, সেলফ ফিলিং বলে একটা বিষয় আছে, আপনি যদি নিজেকে নিজে হেল্প না করেন, নিজেকে নিজে ভালো না বাসেন, আপনি কখনোই ভালো থাকবেন। তো যখনই খারাপ লাগবেন, নিজেকে ভালোবাসার কথা চিন্তা করবেন, নিজের সেলফ ফিলিং যেটাকে বলছি, যে নিজের জন্য নিজে বাঁচি, এই চিন্তাটা করুন। দিন শেষে আমরা সবাই একা, এবং দিন শেষে আমাদের সবাই নিজেদেরকে নিজে সারভাইভ করতে হয়, বিষয়টা অনেকটা এরকম। ওকে, দেখা হবে সবার সাথে ভাইভা সেশনে, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।